রেকর্ডিং স্টার্টেড। একদম। আমাদের আজকের যে আলোচনা সভায় তিনি উপস্থিত হয়েছেন মবিনুল হক। ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে যে উনি অ্যাকচুয়ালি পাবলিক ফিগার। উইকিপিডিয়াতে তাকে পাওয়া যায়। এটা আমাদের পরম সৌভাগ্যের এবং খুব ভালো বিষয় যে আমরা মবিনুল বাবুকে পেয়েছি। কিন্তু কথা মনে হচ্ছিল যে মবিনুল দা নিভৃত চারীর মতন নিজের কাজ করে যান। যদি কোথাও ভুল বলি মমিনুল্লাহ বলে দেবেন, কারণ আমার মনে না না, হচ্ছে একদম একদম তাই, হ্যাঁ একদম তাই। আমার আমি খুব ইন্ট্রোভার্ট মানুষ, একদম আমার মনে খুবই হয়েছে আর কি। অন্তর্লীন। আমার মনে হয়েছে তুমি নিভৃত চারীর মতন উনি কাজ করে যান আসলে। একদম। আহ এত বড় একজন মানুষ, এত ভালো মাপের একজন মানুষ, যিনি সাহিত্য একাডেমি অনুবাদে পুরস্কৃত হচ্ছেন, অথচ তার প্রচার নেই কোথাও। এবং আমি যখন খোঁজ করছি যে আমাদের অনুবাদকদের মধ্যে, বাঙালি অনুবাদকদের মধ্যে কারা কারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, ইভেন আমার কাছেও সেটা জানা ছিল না যে মবিনুল্লাহ একজন কিংবদন্তি অনুবাদক আমাদের কাছে আছেন, যিনি উম, অনুবাদ করেন এবং অনুবাদে সাহিত্য একাডেমি পেয়েছেন। এটা আমাদের চরম একটা খারাপের দিক। তো মবিনুল্লাহ এভাবেই কাজ চলতেই থাকুক। মবিনুল্লাহকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা সভায়। সবাইকে শুভ সন্ধ্যা। এবং যারা বাইরে আছেন, জোয়ানা এবং আরেকজন বোধহয় আছেন, তাই না দেবাদিত্য, তাকে আমরা শুভ হ্যাঁ, সকাল জানাচ্ছি। আমাদের মারা মারা জয়েন করেছেন মারা ইলিনয়েস মারা থেকে মারা। একদম মারা এবং জোয়ানাকে আমি শুভ সকাল জানাচ্ছি। কিছু পরিচয় তো দিতে হয় মবিনুল্লাহর, এবং আপনারা পড়েওছেন উইকিপিডিয়া থেকে। দেবাদিত্য শেয়ার করে খুব ভালো করেছে। আমার মনে হচ্ছিল যে আমি শেয়ার করব, কিন্তু দেবাদিত্য করে দিয়েছে। খুব ভালো জিনিস। তো মবিনুল্লাহ প্রথমত কবিতা নিয়েই তার সাহিত্য চর্চা শুরু হয়, এবং এটা বেসিক্যালি আমাদের বাঙালিদের মনে হয় একটা ধর্ম যে কবিতা নিয়েই প্রথম পথ চলাটা শুরু হয়। ইভেন কেউ নেই এমন সাহিত্যিক যিনি প্রথম কবিতা লেখেননি। কবিতা লেখার পর তারপর ধীরে 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 তিনি উপন্যাসে ঢুকেছেন হয়, নতুবা তিনি আহ, ছোট গল্পে ঢুকেছেন, নতুবা তিনি নাটকে ঢুকেছেন, নতুবা তিনি প্রবন্ধ চর্চায় ঢুকেছেন। কিন্তু কবিতা, বাঙালির ঘরে ঘরে কবিতা কবি, নিয়ে শুরু। হ্যাঁ, বাঙালির ঘরে ঘরে কবি, এই একটা প্রবাদ আছে আর কি। যদিও জীবনদাস অন্যরকম করে বলছেন যে সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো মবিনুল্লাহ একই রকম ভাবে কবিতা চর্চা দিয়ে সাহিত্য চর্চা শুরু করেন। মবিনুল্লাহর আহ, উনি লিখছেন ওনার একটা বায়োতে যে তার পক্ষে উর্দু ভাষা, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা পাশাপাশি পারিবারিক সহাবস্থানের ফলে তিনি সেটা সেটা ছোট থেকে শিখে ফেলেছেন। ফলত আহ, উর্দু যে তার কাছে সেকেন্ডারি ভাষা, সেটা কিন্তু উনি বলছেন না কোথাও। বলছেন যে আমার পারিবারিক হ্যাঁ, একটা, একদম দাদা, যে পারিবারিক আমি জায়গা একটু থেকেও বলি, আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। একটু বলি আমি এই হ্যাঁ বিষয়টা। হ্যাঁ, মানে অনেকেই বলেন আমার মাতৃভাষা বাংলা, বাংলা। কিন্তু আমি বলি আমার মাতৃভাষা দুটো। মাতৃভাষা একদম দুটো সাধারণত হয় না, হয় কিন্তু হয়। আমি বলি আমার মাতৃভাষা দুটো। মায়ের ভাষাকে যদি মাতৃভাষা বলা যায়, তাহলে আমার মায়ের ভাষা হচ্ছে উর্দু। আর মাতৃভাষা মানে আমি যে ভূমিতে লালিত পালিত হয়েছি, সেই ভূমির ভাষা হচ্ছে বাংলা। আমি যেখানে বেড়ে উঠেছি, যেখানে শিক্ষা দীক্ষা নিয়েছি, সেখানকার ভাষা হচ্ছে বাংলা, সেই বাংলা। ধাত্রীভাষা। তো ধাত্রীও তো, তাকেও আমরা মা বলি, ধাত্রী মা। সুতরাং যাচ্ছি মা। ধাত্রী মায়ের ভাষা হচ্ছে বাংলা। মূলত আমরা উর্দু ভাষী এবং মাইগ্রেটেড ফ্রম ইউপি। আমার দাদা আচ্ছা। এসেছিলেন, মানে বাবার বাবা এসেছিলেন আহ, পুরুলিয়াতে। পুরুলিয়া তখন ছিল বিহারের মধ্যে। সেটা 1956-এ, যে বছর আমি জন্মাই সেই বছরেই জন্মস্থান। বেঙ্গলের অন্তর্ভুক্ত হয়। তো এইভাবে মানে বাংলা এবং উর্দু, বাড়িতে উর্দু, বাইরে এসে বাংলা, আহ, এই দুটো ভাষাতে আমাদেরকে প্রতিনিয়ত কথা বলতে হয়, চর্চা করতে হয়। হ্যাঁ, আমরা একদম দাদা। সমস্ত ভাই বোনেরা ওইভাবেই বেড়ে উঠেছি।
তো এইটা একটা ব্যতিক্রমী ব্যাপার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, একদম শোনা যাচ্ছে দাদা, একদম শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা- হ্যাঁ। তো সেটাই তো আমি বলছি, আমি এইটা তাহলে শেষ করে দিই দাদা। আমি এই হ্যাঁ, পর্বটাকে হ্যাঁ, শেষ করে দিই, তারপরে আপনি শুরু করবেন। তো ফলত এ যাবৎ অব্দি যেসব অনুবাদকেরা বা যেসব স্পিকাররা ছিলেন আমাদের বক্তা হিসেবে, তারা মূলত বাঙালি কিংবা কেউ ইংরেজি ভাষাভাষী। তারা বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এভাবে করছেন, বা উর্দু জেনে তারপরে করছেন। কিন্তু মবিনুল্লাহ এক্ষেত্রে কিন্তু ভিন্ন। মবিনুল্লাহ নিজেও বললেন যে আমি একেবারে ভিন্ন, ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রমী। তো আমরা সেটারই যাপন শুনবো। আশা করছি যে আমরা সেই যাপনটা ভালো করে আজকে সবাই ফিল করব, যে আহ, কিভাবে অনুবাদটা হয়ে উঠলো, উর্দু থেকে বাংলা কিভাবে অনুবাদটা হয়ে উঠলো। এবং মূল বিষয়টা ছিল আমাদের দেশভাগ। দেশভাগ নিয়ে উনি একদম। কথা বলবেন, দেশভাগের সাহিত্য নিয়ে কিভাবে অনুবাদটা হচ্ছে এবং উনি কিভাবে করেছেন। তো দেবাদিত্য এবং সব পার্টিসিপেন্টকেই আমি বলি যে দেবাদিত্য একটু আমাদের এটা জেনে রাখা উচিত, মবিনুল্লাহ বারবার করে রিকোয়েস্ট করছিলেন যে আমি একাডেমিশিয়ান নই। তো সেক্ষেত্রে আমি হয়তো দীর্ঘ বক্তব্য দিতে পারবো না, মবিনুল্লাহ বলছেন আমাকে আর কি। তো ঠিক সবাই আছে, মিলে আলোচনাটা করি আর কি, সবাই মিলে নিশ্চয়ই আলোচনাটা করি যে কিভাবে। আমি বলছিলাম যে মবিনুল্লাহ, আপনি যেভাবে লেপ এবং অন্যান্য গল্পগুলোকে করেছেন, যেভাবে আপনি দেশভাগের গল্পগুলোকে করছেন, এবং যেখানে আপনি যেভাবে সমস্যায় পড়ছেন এবং সমাধান করছেন, ওইগুলো না আমাদেরকে একটু জানান। আমরা আপনার কাছ থেকে এইসব বিষয়ে সমৃদ্ধ হব, এবং আমরা আপনার বক্তব্যের পরেই আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, আপনি সহ সবাই মিলে। থ্যাংক ইউ দাদা, আপনি অবশ্যই এবার শুরু আমি করুন। একদম দাদা। অবশ্যই হ্যাঁ, এবং অনুবাদ মবিনুল্লাহ, বিষয়ে। আমি দেবাদিত্য বলছি একটা কথা। আপনার যদি হ্যাঁ, বলুন। প্রয়োজন হয়, আপনি স্যাম্পল হিসেবে যা কিছু শেয়ার করেছিলেন ওটাকে আমি স্ক্রিন শেয়ার করে দিতে পারবো, আপনার যদি প্রয়োজন হয়। না, আমার কাছে কপি আছে, একদম অসুবিধা নেই। প্রয়োজনে আমি বলবো, স্ক্রিন শেয়ার একদম দাদা, করবেন না। একদম। তো অনুবাদ বিষয়ে দেশভাগের উপরে যে গল্প, আহ, সেগুলোর বিষয়ে বলার আগে উর্দু ভাষা এবং সংস্কৃতি নিয়ে আমি দুটো কথা বলতে চাই। আহ, আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, আর মানে কবি পক্ষও চলছে, রবীন্দ্রনাথের এক বিখ্যাত কবিতা, সকলেই পড়েছেন, ভারত তীর্থ। সেই ভারত তীর্থের যে দুটো লাইন, যে সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে বিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যে এই তো দিবে আর নিবে, এই দিবে নিবে মিলাবে মিলিবে, এই প্রসেসেই উর্দু ভাষাটি তৈরি হয়েছে ভারতবর্ষে। এবং এইটি একমাত্র, আমি বলবো, ভাষা যেটি ভারতে জন্ম হয়েছে এই ভাষার। অনেকে বলেন যে উর্দু এবং হিন্দি একসাথেই জন্ম হয়েছে, কিন্তু তা নয়। ভাষার যে ধারাবাহিক বিবর্তন, সেই বিবর্তনের ফলে হিন্দি ভাষা এসেছে, কিন্তু একই সময়ে বিকশিত হয়েছে হিন্দি এবং উর্দু, জাস্ট দুটো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা বিষয়টা বলি। আহ, যেমন ধরুন, আমাদের আহ, যেসব কবিরা আগে কবিতা লিখতেন, যেমন ধরুন বিদ্যাপতি মিথিলার কবি। আমরা বাঙালিরাও তার অনেক কবিতা পড়েছি, আমিও পড়েছি স্কুল লাইফে। বাংলা ভাষায় মহিতলাল মজুমদারের একটি আহ, কাব্যগ্রন্থ ছিল, কাব্য সংকলন। সেই সংকলনটির নাম যদ্দূর মনে পড়ছে কাব্য মঞ্জুষা। তাতে বিদ্যাপতির কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল। আমরা তখনও জানতাম যে বিদ্যাপতি বাঙালি কবি। পরে আমি মানে পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে তিনি বাঙালি কবি নন, তিনি মিথিলার রাজকবি ছিলেন, মৈথিলি ভাষায় লিখতেন। এবং
কিছুটা এই মৈথিলি ভাষাটা যেটার মধ্যে অনেক বাংলা শব্দ এখনো আমি খুঁজে পাই। হ্যাঁ, প্রাচীন বাংলা, এই মুর্শিদাবাদে এখন তো আমি থাকি, এই মুর্শিদাবাদে প্রাচীন বাংলা, বিদ্যাপতির আমলের বাংলা এখনো প্রচলিত আছে এরকম আমি দেখতে পাই। সে ভিন্ন প্রসঙ্গ, যাই হোক। বিদ্যাপতি মৈথিলি ভাষায় লিখতেন, তার ভাষা ছিল ব্রজবুলি। তারপরে কবিরও যে ভাষায় লিখতেন সেটাকেও আমরা বলতে পারি খাড়ি বলি। খাড়ি বলির অর্থ হচ্ছে বলি শব্দটা বুলি, আমরা যেমন বুলি বলি সেই বুলি থেকে। হ্যাঁ, তা বুলি এবং খাড়ি বুলি মানে সহজ ভাষা। ভাষাকে অনেকে ভাকা বলে, অনেকে একটা প্রবাদ আছে যে গাঁও গাঁও মে পানি বদলে, হিন্দিতে এই প্রবাদটা আছে, কাহাওয়াত এটাকে বলা হয়। গাঁও গাঁও মে পানি বদলে, কোষ কোষ মে বদলে ভাকা। ভাকা অর্থাৎ ভাষা। গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরে গেলেই জল বদলে যায়। আর প্রতি ক্রোশ অর্থাৎ 2 মাইল অন্তর অন্তর ভাষা বদলে যায়। কিভাবে? আঞ্চলিকতা, আঞ্চলিকতা ঢুকে যায়। উর্দু ভাষার মধ্যেও এরকম প্রচুর আঞ্চলিকতা আছে। আমরা দিল্লি অঞ্চলের যে উর্দু, সেই উর্দু এবং দাক্ষিণাত্যের উর্দু, আবার এখন যেটা পাকিস্তান হয়েছে পাকিস্তানের উর্দু, তার মধ্যে বেশ কিছু মূলগত মিল থাকলেও কিছু কিছু তফাৎ থেকে যায়। তো এইটা আমি ফিল করেছি পাকিস্তানের উর্দু গল্প যখন অনুবাদ করতে যাই, তখন দেখেছি যে এটা আহ, এই সমস্যায় পড়তে হয়। আহ, ওখানকার হয়তো গুজরাটের কোনো শব্দ ঢুকে গেছে উর্দুতে, পাকিস্তানের উর্দুতে, বা রাজস্থানের কোনো শব্দ। এই গুজরাট রাজস্থান এগুলো হচ্ছে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, এবং এখান থেকে প্রচুর মানুষ চলে গেছেন পাকিস্তানে। যাই হোক, আমি বোধহয় অন্যদিকে চলে যাচ্ছি। যেটা বলছিলাম যে এই যে মহামানবের সাগরটির সাংস্কৃতিক মিলন, সভ্যতা এবং সাংস্কৃতিক মিলন, তো বিদ্যাপতি, কবির, তারপরে আমির খসরুও লিখলেন খালি বলিতে। তা আমরা সেটাকে অনেকে বলে থাকি তিনি রেখতাই লিখেছেন। বিখ্যাত তার অনেক বিখ্যাত পংক্তি আছে, গজল আছে, যেগুলো আমরা অনেক বিখ্যাত গজল গায়কের মুখ থেকেও শুনে থাকি। ছাপ তিলক এই বলে যে একটি গজল আছে, আহ, সেই বিখ্যাত গজলটিও কিন্তু আমির খসরুর লেখা, এবং এর ভাষা হচ্ছে হিন্দুস্তানি ভাষা। আহ, তো এই ভাষা বিবর্তন হয়ে আসছে দেখুন। ব্রজবুলি, খড়ি বলি, হিন্দুস্তানি। হিন্দুস্তানি কি করে হলো? মোগল সুলতানেরা বা মোগল আমলে যখন বিদেশি আহ, আহ, সভ্যতা, বিদেশি বিজেতারা যখন আসছে আমাদের দেশে, তখন এই দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন এইসব এলাকার যেসব ভাষা বা সেই সব মানুষ, সেই মানুষ এবং ভাষা দুটোকেই বলতো, যেহেতু হিন্দুস্থানের বাসিন্দা তাই বলতো হিন্দবি। আমরা বাংলায় উচ্চারণ করি হিন্দবি, কিন্তু বিয়ের ওই শেষের বিটা কিন্তু উই, উই, ওয়াও আসলে থাকে। তো ওখানে বানান, আমি উর্দু বানান যখন দেখি তখন ওখানে ওয়াও থাকে। ওয়াও ই, হিন্দবি। এই হিন্দুই মানে হিন্দুস্থানের বাসিন্দা বা হিন্দুস্তানের বাসিন্দাদের ভাষা। তা আমরা যে খেয়াল শুনি, সেই খেয়ালও অনেকটা, অনেক অনেক খেয়াল আমির খসরুর লেখা। সেই খেয়াল এখনো পর্যন্ত ওস্তাদেরা যখন ছাত্রছাত্রীদের শেখান, তখন সেই ভাষার, আমরা খেয়ালের যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে আহ ইয়ের ভাষা, মানে হিন্দুস্তানি। সেটাও একটা মানে গড়ে উঠছে একটা ভাষা। ব্রজ বলি, খাড়ি বলি এখান থেকে উচ্চারিত হয়ে হিন্দুস্তানিতে এসে পৌঁছেছে, বা হিন্দবিতে। তখন হিন্দিও বলা যেতে পারে একে, হিন্দুস্তানি ভাষা বা হিন্দি ভাষা। তো
আমরা তো এখনো পর্যন্ত খেয়ালকে হিন্দুস্তানি রাগ সঙ্গীত বলে থাকি। তো এই যে গড়ে ওঠা, এটা হচ্ছে মিলন এবং আহ, আহ, বিচ্ছিন্নতা, মিলন এবং বিরহ। এই মিলন এবং বিরোধের ফলে আহ, যে একটা ভাষা গড়ে উঠেছে, সেই ভাষাটা হচ্ছে একটা মিশ্র ভাষা। এর মধ্যে উপাদান হিসেবে যখন হিন্দুস্থানি ভাষা একদিকে আমির আমির খসরু নিলেন আহ ফার্সি লিপি, যখন হিন্দুস্তানি ভাষা লিখছেন তখন ফার্সি লিপি দিয়ে লিখছেন। তখন সেই ফার্সি লিপি দিয়ে যখন লিখছেন তখন প্রাথমিকভাবে তখন সেটাকে বলা হতে লাগলো রেখতা। উর্দু ভাষাকেই রেখতা বলা হয়। আচ্ছা, আবার এই ভাষাটিকেই, এই উর্দুকেই যখন পণ্ডিতেরা নিলেন, পুরোহিত পণ্ডিতেরা যখন ব্যবহার করতে শুরু করলেন, তারা বললেন আমরা সংস্কৃত শব্দ বেশি নেব। তারা সংস্কৃত শব্দ বেশি নিলেন এবং লিপি হিসেবে তারা দেবনাগরী হরফকে নিলেন। সেইটা হয়ে গেল হিন্দি। ক্রিয়াপদ দুইজনেরই ব্যাকরণ, উর্দু এবং হিন্দি দুটোরই ব্যাকরণ একই, একই ব্যাকরণের কোনো তফাৎ নেই। করেঙ্গে, খায়েঙ্গে, যায়েঙ্গে, মিলেঙ্গে, আয়েঙ্গে, এই 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 যে ব্যাকরণ গুলো, ক্রিয়া বিশেষণ সব এক। কিন্তু আমরা যেগুলো নাম শব্দ যেগুলো ব্যবহার করি বিশেষ্য, সেইগুলো অনেক সময় আলাদা আলাদা হয়ে যায়। যেমন ধরুন আহ আমরা হিন্দিতে বলি আইয়ে बैठिए, আসুন বসুন। কিন্তু আমি যখন উর্দুতে বলবো তখন বলবো আইয়ে তশরিফ রাখিয়ে। তশরিফ অর্থাৎ হচ্ছে এখানে একটা ভাব, এই ভাবটা কিন্তু বাংলায় আমি আনতে পারবো না। তশরিফ হচ্ছে আপনার পবিত্র দেহ, আপনার শরীরটি, আপনার পবিত্র শরীরটি রাখিয়ে এখানে রাখুন। আসুন বসুন বলছি না, আইয়ে বাইঠিয়ে বলছি না, আইয়ে তশরিফ রাখিয়ে। হ্যাঁ, এই যে তশরিফ, এই যে অভিব্যক্তিটা, তশরিফ রাখার যে অভিব্যক্তি, এই অভিব্যক্তিটা আমি বাংলায় ট্রান্সলেট করতে পারবো না। এইখানটাই কিন্তু আমি যদি আক্ষরিক অনুবাদ করতে যাই তাহলে ওইভাবে করতে হবে, আসুন আপনার পবিত্র শরীরটি এই চেয়ারে রাখুন। হ্যাঁ, এইটা তো আর হয় না। আমরা তখন তার ভাবটাকে অবলম্বন করব, আসুন এখানে বসুন। হ্যাঁ, আহ, যাই হোক, এইভাবে একটা দল নিল ফার্সি লিপি, যেখানে আরবি, ফার্সি, তুর্কির শব্দ বাহুল্য বেশি, সেটা হয়ে গেল উর্দু। আর আরেকটা দল নিল পণ্ডিতেরা, তারা নিল দেবনাগরী লিপিটা, এবং সেখানে সংস্কৃত যে শব্দ বেশি, সংস্কৃত শব্দের ভান্ডার সেখানে বেশি। হ্যাঁ, ফলে তারা সেইটা হয়ে গেল হিন্দি। আজকে আমরা হিন্দি যাকে বলি সেটা হচ্ছে হিন্দি। ইকবাল, আমাদের উর্দু মহাকবি ইকবাল, তার বিখ্যাত কবিতা সারে জাহাঁ সে আচ্ছা, সেই সারে জাহাঁ সে আচ্ছা যে দেখবেন একটা একটা পংক্তি আছে, হিন্দি হ্যাঁ হাম। আমরা তো এখন হিন্দি বলি ভাষাটাকে, কিন্তু তখন তিনি লিখেছেন হিন্দি হ্যাঁ হাম। হ্যাঁ, হিন্দি হ্যাঁ হাম মানে কি? হিন্দুস্তানি, আমরা সকলে ভারতবাসী, হিন্দুস্তানি, হিন্দুস্তানি হ্যাঁ হাম, আমরা ভারতবাসী। সেই অর্থে তিনি লিখেছেন হিন্দি হ্যায় হাম। তো এইভাবে একটা ভাষা বিবর্তিত হতে হতে হিন্দি হলো। আর একটা ভাষা মানে উর্দু যেটা, সেটা কিন্তু ভারতেই জন্ম নিল। ভারতে জন্ম নিল কিভাবে? এই উর্দু নামটা নিয়ে অনেকেই জানেন যে এটা উর্দু হচ্ছে মানে আমরা উর্দি শব্দটার সাথে খুব পরিচিত। বর্দি, বর্দি কাদের থাকে? আমরা পুলিশের উর্দি দেখি, সৈন্য সামন্তদের যে পোশাক সেটাকেও আমরা উর্দি বলি, সৈনিকের উর্দি।
পুলিশের উর্দি, এই যে উর্দি মানে সৈন্য সামন্তরা আহ যেখানে থাকতো তারা তাঁবুতে থাকতো। অনেকে বলে থাকেন তাঁবুর আরেকটা উম, ইয়ে হচ্ছে তুর্কি ভাষায় নাকি তাঁবুকে বলা হয় উর্দি, কিন্তু আমার মনে হয় তা না। উর্দি আসলে হচ্ছে উর্দি পরিচিত মানুষ জনেরা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হতে লাগলো উর্দু। মানে এই ভাষাটা কিভাবে তৈরি হলো দেখুন। তখন সবচেয়ে ছোট, আমি একটা উদাহরণ দিই, সবচেয়ে ছোট মুদ্রা ছিল দাম। আজকে আমরা যে দাম লিখি, দাম মানে মূল্য হিসেবে যে দাম শব্দটা ব্যবহার করি, সেই দামটা ছিল তখনকার দিনের সবচেয়ে ছোট মুদ্রা। বাজারে, হাট বাজারে সবজি বা কিছু কিনতে হলে সবচেয়ে ছোট মুদ্রাটি তো তখন ব্যবহার করা হতো। তো একজন সৈনিক ধরুন বাজারে গেল, সে একটা সবজির কিছু কিনবে, সে গিয়ে আহ জিজ্ঞেস করছে, সে শিখছে কিভাবে শিখছে, আহ, সেই যেখানে যে সবজি বিক্রেতা, সে তাদের কাছ থেকে শিখেছে, সে আরো দু একদিন গিয়ে শিখেছে কিতনা মানে কত, এইটা কিতনা, সে গিয়ে বলছে কিতনা দাম, মানে ওর কাছে দাম আছে, সেই কত দাম। দাম, দাম মুদ্রাটি আমরাও ছোটবেলায় দেখেছি, কিন্তু আমরা দাম দেখিনি, আমরা দেখেছি সে দাম, সেই ফুটো পয়সা। আপনারাও কেউ দেখেছেন কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখেছি ফুটো একটা পয়সা, মাঝখানে ফুটো থাকতো গোল চাকতির মতো, মাঝখানে ফুটো। সেই ফুটো পয়সা খুব বালক বয়সে আমরা ফুটো পয়সা আঙুলে ঢুকিয়ে নিয়ে চলে যেতাম মুদিখানার দোকানে, গিয়ে লজেন্স কিনে নিয়ে আসতাম। যাই হোক, সবচেয়ে ছোট মুদ্রা তখন ছিল হচ্ছে দাম। তো দাম ছিল তখনকার। তো সে গিয়ে ওর কাছ থেকে, সবজি বিক্রেতার কাছ থেকে শিখেছে কিতনা, আর এর কাছে আছে দাম, সে জিজ্ঞেস করছে কিতনা দাম। এই যে কিতনা দাম, এখান থেকে তৈরি হয়ে গেল একটা ভাষা। হ্যাঁ, সেটাই হিন্দিও হলো, উর্দুও হলো। হুম। তা এই উর্দু বা উর্দি পড়া মানুষেরা যে ভাষাটা ব্যবহার করত, ওইখানে সবজি বিক্রেতা বা স্থানীয় মানুষেরা সেই ভাষাটিকে বলতে লাগলো উর্দু। স্থানীয় মানুষেরা উর্দি পড়া মানুষদের ভাষাটিকে বলতে লাগলো উর্দু। উর্দু মানে উর্দি পড়া মানুষেরা বলছে, সে বলছে উর্দু। তো এইভাবে উর্দুর আরো অনেক ব্যাখ্যা আছে, আরো অনেক মতান্তর আছে। যাই হোক, আমি সেই সবে যাচ্ছি না। তো উর্দু ভারতবর্ষে জন্ম নেওয়া একটি এমন একটি ভাষা যার বয়স 300 বছরের অধিক নয়, 250 থেকে 300 বছর। এই ভাষাটির জন্ম নেওয়ার পরে এর বয়স এখন। এবং আধুনিক যে গদ্য, আর প্রথমে উর্দু ভাষায় ছিল নজম বা গজল। হ্যাঁ, এই নজম হচ্ছে কবিতা। নজমের বহু ভাগ আছে উর্দু, যেমন শের, আমরা শায়েরি বলি, শের শায়েরি। শায়েরি কিন্তু কথাটা আমরা ঠিক বলি না, শের বললে ঠিক বলা হয়। হ্যাঁ, শের মানে হচ্ছে কবিতা পংক্তি, একটা বিশেষ স্টাইলের কবিতা পংক্তি। আর শায়েরি, শায়েরি লেখা যায় না। শায়েরি হচ্ছে অভিব্যক্তিটা প্রকাশ করা। আমি যখন একটা শের পড়বো, তখন সেটা হলো শায়েরি করছি, আমি আমি শায়েরি করছি মানে কবিত্ব করছি। কবিত্ব বাংলায় শায়েরির অর্থ হচ্ছে কবিত্ব, আমি কবিত্ব প্রকাশ করছি। হ্যাঁ, আমি শায়েরি কর রহে হ্যাঁ। হ্যাঁ, শায়েরি পড়া যায় না, শায়েরি প্রকাশ করা যায়, আমি মুখে বলা যায় বা গাওয়া যায়। হ্যাঁ, আর শের পাঠ করা যায়, কিন্তু শায়েরি মানে আমি অভিব্যক্তিটা প্রকাশ করছি। হুম, শায়েরি। এই এই সেই বিখ্যাত গান, मैं शायर तो नहीं मगर
ये शायरी आ गई, मगर मुझे शायरी आ गई। আমি কবি নই, কিন্তু আমার মধ্যে কবিত্ব চলে এসছে। এইটা আমরা আমাদের যুবক বয়সে এই গানটা কোনো বিখ্যাত গান ছিল, কোনো সিনেমায় শুনতাম। তো যাই হোক, তো উর্দু আহ, শিখতে হলে বা উর্দু আহ, থেকে অনুবাদের কাজ করতে হলে আহ, কিছু কতগুলো জিনিস ফলো করা দরকার। সেটা হচ্ছে এই ইতিহাসটা জানা। দ্বিতীয় কথা হচ্ছে আহ, যে উর্দু যখনই আমরা অনুবাদ করব, অনুবাদটা খুব ভালো মানে সফল একটা অনুবাদ হবে তখনই যখনই ওই সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে, আমি মানে সোর্স ল্যাঙ্গুয়েজ যদি উর্দু হয়, সেই উর্দু ল্যাঙ্গুয়েজটা আমি যদি নিজে ভালো জানি, তাহলে আর যদি শিখে করি, তাহলে আমাকে আমি আর একটা ভাষা অন্তত ভালোভাবে জানতে হবে, যেটা যে ভাষায় উনি ট্রান্সলেট করবেন। যদি বাংলায় করেন, তাহলে আহ, বাংলাটা ভালোভাবে জানতে হবে। বাংলার বাক্য গঠন, বাংলার ব্যাকরণ, বাংলার শব্দ ভান্ডার, এগুলো যত বেশি তার মধ্যে থাকবে, তো তিনি ততই ভালোভাবে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় ভাষান্তরিত করতে পারতেন। আর সোর্স ল্যাঙ্গুয়েজটা আহ, কবিতা, আহ, নজম এবং গদ্যকে বলা হয় উর্দুতে নাসার। নজম হচ্ছে কবিতা, আর নাসার হচ্ছে আহ গদ্য। তো কবিতা অনুবাদ করাও বেশ কঠিন। আমি ওই পথে হাঁটিনি, কারণ আহ আমি দেখেছি যে কবিতার যে ভাব, এক একজনের এক এক রকম ব্যাখ্যা হয়। এক একজন কবি তিনি নিজেই যখন সেইটার ব্যাখ্যা করতে যাচ্ছেন, পরবর্তীকালে তিনি নিজেই আবার ওইটার ওর ভিন্ন রকমের ব্যাখ্যা করছেন। এই যে দু রকমের ব্যাখ্যা, এতে অনুবাদ করা এটাকে খুব কঠিন। কবিতা অনুবাদ করা বেশ কঠিন। সেই তুলনায় নাসার বা গদ্য, সে গল্পই হোক, উপন্যাসেই হোক, প্রবন্ধ নিবন্ধ হোক, যাই হোক, সেটা অনুবাদ করা অনেক সহজ। যদিও আহ, যারা অনুবাদক, তারা, আমি দেখেছি পশ্চিম বাংলায় আহ, গদ্য অনুবাদক খুব কম, খুবই কম গদ্য অনুবাদক। গদ্য সহজে কেউ অনুবাদ করতে চায় না, কবিতার অনুবাদক প্রচুর পাওয়া যায়। এবং আহ, একটা মিডিয়াম ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজির মাধ্যমে করে ফেলা একটা সহজ হয়। যদিও অনেকে উল্লেখ করেন না যে আমি এটা ইয়ে থেকে, ইংরেজি থেকে করলাম, মানে অনুবাদের অনুবাদ করলাম। হ্যাঁ, এইটা অনেকে উল্লেখ করেন না। তো যেটা বলছিলাম যে দেশভাগ, এইবারে আমি আসছি দেশভাগের কথায়। দেশভাগ দিয়ে আহ, দেশভাগ দুটো জায়গায় হয়েছে। আমরা দেশভাগের গল্প পড়েছি, আমরা পশ্চিম বাংলার যে বাংলা ভাষাভাষী, আমরা জানি, বেশিরভাগটাই জানি যে পূর্ব বাংলাকে ভেঙে ভেঙে দেশভাগ করে দুটুকরো করা হয়েছে। এবং তার উপরে প্রচুর পরিমাণ, মানে অসাধারণ সব গল্প লেখা হয়েছে। সেগুলো আমাদের যে সব বিদগ্ধ পাঠকেরা আছেন, তারা অনেকেই পড়েছেন। হ্যাঁ, আমিও একটা সময়ে সেই সব গল্প পড়ে খুব মুগ্ধ হয়েছি। মানে আমি রিয়াক্টও করেছি যে তখন। তারপরে আমি যখন দেশভাগের উপরে উর্দু সাহিত্যের গল্পগুলো পড়তে লাগলাম, তখন দেখলাম যে বোধহয় বাংলা সাহিত্যে এইরকম গল্প আহ লিখিত হয়নি। আমাদের আবেগটা বেশি, ফলে আমরা আবেগের দিকটা দেখেছি, বাস্তবতার দিকটা দেখিনি। আমাদের দেশভাগের উপরে সবচেয়ে বেশি গল্প লিখেছেন সাদাত হাসান মান্টো, যাকে আমি এখনো চর্চা করে যাচ্ছি, এখনো অনুবাদ করে যাচ্ছি। হ্যাঁ, সাদাত হাসান মান্টো
আহ, এ- এ- এর কাছ থেকে এর গল্প পড়েই আমি অনুবাদের জগতে চলে আসি, কবিতা থেকে অনুবাদের জগতে চলে আসি। এইটার বিষয়টা বলি, তখন একটু গল্প বলি, সময় যথেষ্ট আছে। আহ, সেটা 1974 আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তখন উচ্চ মাধ্যমিক ছিল 11 ক্লাসে, মানে আমরা 9, 10, 11, হ্যাঁ, 11 পড়ার পরেই উচ্চ মাধ্যমিক দিতে পারতাম। এখন বোধহয় 12 হয়েছে, 12 পাস করার পরে উচ্চ মাধ্যমিক দিতে হয়, কিন্তু আমরা দিয়েছি 11 পাস করে। আমাদের স্ট্রিম ভাগটা হতো 9 থেকে, 9, 10, 11 3 বছর যে যার স্ট্রিম, সায়েন্স, যাই হোক, যেটা বলছিলাম আমি সেই বিষয়ে আছি। 1974-এ আমি উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষা দিয়ে বসে আছি। সেই সময়ে আমার আহ, এইখানে একটা কথা বলে রাখি যে আমাদের আত্মীয় স্বজন পশ্চিমবাংলায় কেউ নেই। পশ্চিমবাংলায় একমাত্র আসানসোলে আমার এক পিসতুত দিদির বিয়ে হয়েছিল। সেই জামাই এবং দিদি এসেছিলেন সেই সময়ে আমাদের বাড়িতে বেড়াতে। তারা এসে বললেন যে তোমার তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, এখন তো রেজাল্ট আউট পর্যন্ত তোমাকে বসে থাকতে হবে, চলো আমাদের সাথে আসানসোল ঘুরে আসো। আমি গেলাম আসানসোল। আসানসোলে আমার জামাইবাবু আহ, একটা অদ্ভুত একটা ব্যাপার সেখানেও লক্ষ্য করেছি, যে উর্দুভাষী আর বাংলাভাষীদের মধ্যে তফাৎটা, সেটা হচ্ছে যে তাদের যে মসজিদ, সেই মসজিদের পাশে লাইব্রেরি, এবং সেই লাইব্রেরিতে শুধু ধর্মগ্রন্থ নয়, মানে গল্প উপন্যাস থেকে শুরু করে প্রবন্ধ নিবন্ধ পাঠ্য বই সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেই লাইব্রেরিতে একদিন গেলাম, আমার জামাইবাবু নিয়ে গেলেন, যে আহ, সেখানে দেখছি যে দেওয়ালের উপরে 3টে ছবি। সেই 3টে ছবি হচ্ছে, একটা মির্জা গালিব, একটা মৌলানা আবুল কালাম আজাদ। এই দুজনকে চিনতে পারলাম। মাঝখানে একজনের ছবি রয়েছে, তাকে চিনতে পারলাম না। তখন আমি জামাইবাবুকে জিজ্ঞেস করলাম যে এটা কার ছবি, একে তো চিনতে পারলাম না। তখন বলছে, আরে ভাই তুমি ক্যা বল রহে হো, তুমি একে চেনো না? এ হচ্ছে বাদশাহে আফসানা নিগার। মানে আফসানা নিগার মানে গল্পকার, গল্পকারদের বাদশা সাদাত হাসান মান্টো। হ্যাঁ, সেই ছবি প্রথম দেখি, এবং তারপরে উনি আমার হাতে একটা বই গুঁজে দেন, মান্টোর বই। তা মান্টোর সেটা ছিল আতিশ পারে বলে গ্রন্থটি। এখানে কেউ কিছু মন্তব্য হ্যাঁ, করছেন? মবিনুল্লাহ, অ্যাকচুয়ালি আমাদের পার্টিসিপেন্টরা চলাকালীনই বিভিন্ন ভাবনা ব্যক্ত করেন, আমরা শেষে সবকিছুই পড়ে দেব। আপাতত আপনাকে জাস্ট ওকে। জানাচ্ছি, আমাদের এক পার্টিসিপেন্ট জ্যোতির্ময়, উনি আপনার মান্তর স্ফুলিঙ্গ বইটি পড়েছেন এবং ওনার খুবই হ্যাঁ, উপকৃত মনে হয়েছে বইটি পড়ে, উনি জানাচ্ছেন। আপনি প্লিজ হ্যাঁ, বলে যান, ওইটার আমরা কথাই বলছি। আমরা হ্যাঁ, খুব ওই মন আতিশ দিয়ে পারে, শুনছি। ওই স্ফুলিঙ্গ মূলটা হচ্ছে আতিশ পারে। সেই আতিশ পারে আমি 1974-এ আমার জামাইবাবুর হাত থেকে পাই। এবং ওটা আমি যখন পড়ি, তারপরে আমি তখনই একটা সিদ্ধান্ত নিই যে একটা সময়ে এই মান্টোকে আমি অনুবাদ করি। তারপরে কলেজে রেজাল্ট হয়, কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে পত্রিকা টত্রিকা করা, পড়াশোনা করা, এসব সবই করছিলাম, কিন্তু মান্টুকে আর অনুবাদ করার সময়টা করে উঠতে পারিনি। কলেজ পাস করার পরে, সেটা 77 বা 78 হবে, সেই সময়ে আহ, আহ, বহরমপুর থেকে একটি পত্রিকা, রৌরব বলে নামের একটি পত্রিকা, খুবই মানে ছিমছাম, তখনকার দিনে ছিমছাম ছাপা, এবং আহ, খুব মানে ব্রাউন পেপারের কভার দেওয়া 1/4 ডিমাই সাইজের কাগজ পত্রিকা। সেই পত্রিকা আমার কাছে পৌঁছালো। সেখানে আমি পত্রিকাটা দেখে আমার ভালো লাগলো। আমি তখন আমার মান্টুর কথা মনে পড়লো, যে ঠিক আছে, আমি মান্টুর একটা গল্প অনুবাদ করে
ওখানে পাঠিয়ে দিলাম। শরীফন বলে একটি গল্প পান্টোর, সেটা আমি ওখানে পাঠালাম, এবং পাঠানোর পরে তারা উচ্ছ্বসিত হলো খুবই, এবং সেটা তো ছাপা হলোই, উচ্ছ্বসিত প্রশংসাও পেলাম। তারপরে আবার সেই জীবনের প্রয়োজনে এদিক ওদিক করতে করতে আমার আবার অনুবাদ ধামাচাপা পড়ে গেল। মাঝে মাঝে করি, নিজেই রেখে দিই। এ পরবর্তী সময়ে 7-8 দিকে হবে হয়তো, বা 6-7-8 এই সময়টায় রৌরবেই আমি মান্টোর বেশ কিছু অনুবাদ আবার করে দিই ওদের অনুরোধে। তারপরে আবার দীর্ঘদিন 2004 পর্যন্ত আমার সমস্ত 4-5 পর্যন্ত আমার সমস্ত লেখালেখি স্টপ হয়ে যায় জীবনের প্রয়োজনে আর কি। তো আহ, তারপরে 4-5-এর পরে আমি আবার ফিরতে শুরু করি লেখালেখির মধ্যে, ভাষা বন্ধনে আসি। সেখান থেকে প্রথমে পাকিস্তানের উর্দু গল্প, পরে ঠান্ডাগ্রস্ত মানে মান্টোর গল্প, ঠান্ডাগ্রস্ত অন্যান্য গল্প। পরবর্তী সময়ে যে ভদ্রলোক দেখেছেন স্ফুলিঙ্গ পড়েছেন, পরবর্তী সময়ে স্ফুলিঙ্গ, এই সব বইগুলো ওখানে প্রকাশিত হয়। তো আমি সব সময় একটা জিনিস লক্ষ্য করতাম যে আহ, আমি আমি আমার একটা জিনিস প্লাস পয়েন্ট ছিল, দুটো ভাষা জানা। দুটো, আমি যেটা বললাম যে দুটো আমার মাতৃভাষা, আমি দুটোকেই মাতৃভাষার জ্ঞানে পড়াশোনাও করেছি, পড়েছি, অনুবাদ করেছি। আমি বাংলাটাও খুব ভালো লিখতে পারি, মানে বাংলা বাক্য গঠনের যে সব ত্রুটিগুলো আমি আজকাল লক্ষ্য করি, সেগুলো আমি ওভারকাম করার চেষ্টা করি আমার মধ্যে, সেটা হয়তো আপনারা পাবেন না। যাই হোক, তো আহ, তো এইভাবে আবার পথ চলা শুরু হয়ে যায়। আমি তারপরে এখনো পর্যন্ত পড়ে যাচ্ছি। মান্টো মান্টোর রচনা সংগ্রহের একটা পার্ট বেরিয়েছে, সেকেন্ড পার্ট কয়েকদিনের মধ্যেই 25শে বৈশাখ, আগামী 25শে বৈশাখ প্রকাশিত হওয়ার কথা। তো এই বিষয়ে আমি আরেকটু যুক্ত করতে চাই যে অনুবাদ অনুবাদ সাহিত্য নিয়ে আমাকে কেউ হয়তো অনুরোধ করেছিল তার সমস্যা এবং সাফল্য নিয়ে লেখার জন্য। আমি যত ভালো লিখিয়ে তত ভালো বক্তা নই। আহ তো আমি এইখানে যারা অনুবাদ সাহিত্যে উৎসাহী তাদের জন্য যদি আমি এই আহ, ছোট্ট প্রবন্ধটা পড়ে দিই, খুব কি অসুবিধা হবে? না না দাদা, আমি কি আপনি বলবো? আপনি পড়ুন, হ্যাঁ, অসুবিধা নেই। পড়ে দিন দাদা, অসুবিধা হবে না। হ্যাঁ, মানে আমি হয়তো গুছিয়ে সবটাই বিষয়টা বলতে পারবো না, কিন্তু এটা পড়লে যারা শুনবেন তারা হয়তো ঠিক অনুধাবন করতে পারবেন বিষয়টা। আহ, প্রবন্ধটা শিরোনাম হচ্ছে অনুবাদ সাহিত্য, সমস্যা ও সাফল্য। এর দুটো পর্ব আছে। প্রথম পর্বটা আমি পড়ছি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞান বিকাশের এক অন্যতম মাধ্যম হলো অনুবাদ সাহিত্য। আমরা যারা অনুবাদ সাহিত্যের চর্চা করি, অনুবাদের মাধ্যমে দেশের ও বিদেশের সাহিত্য সম্ভার তথা নানান ধারার জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ অনুবাদ করে পাঠকদের হাতে তুলে দিই। এর ফলে বাঙালি পাঠক সমাজ একদিন যেমন আমাদের প্রাদেশিক সাহিত্য, দর্শন ও জ্ঞান বিজ্ঞান বিষয়ে জানতে পারেন, অপরদিকে তেমনি বিদেশি সাহিত্য, দর্শন ও জ্ঞান বিজ্ঞানের ধ্রুপদী ও আধুনিক রচনাগুলি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারেন। সচেতন পাঠক এইসব অনুদিত সাহিত্যের মাধ্যমেই দেশ বিদেশের প্রাচীন ও আধুনিক সাহিত্যের অগ্রগতি, বিন্যাস, বিষয় ভাবনা ও ভাষা প্রয়োগের বিভিন্ন কলাকৌশল বিষয়েও অবগত হতে পারেন। এছাড়া অনুদিত সাহিত্যের মাধ্যমে পাঠক দেশের বিভিন্ন প্রদেশের এবং বিদেশের
সমাজ ও সংস্কৃতি সম্পর্কেও জানতে পারেন। এখানে বলা নিষ্প্রয়োজন যে সারা বিশ্বের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ইতিহাসে অনুবাদ সাহিত্যের অবদান নিতান্ত অবহেলা নয়। ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা আমাদের দেশের প্রাচীন সাহিত্য ধারায় রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত, উপনিষদ ইত্যাদি মহাগ্রন্থ। এইসব মহাকাব্যগুলি আমরা বাংলায় পেয়েছি অনুবাদ সাহিত্য চর্চার ফসল হিসেবে। আজ ইউরোপীয় সমাজের পক্ষে বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার উচ্চ শিখরে অবস্থান করার মূলেও রয়েছে এই অনুবাদ সাহিত্যের ভূমিকা। সাম্প্রতিককালে সারা মুসলিম বিশ্বে সীমাহীন চিন্তা দৈন্য ও মননশীলতার অভাব পরিলক্ষিত হলেও একসময় ছিল যখন আরব দেশীয় মুসলিম মনীষা জ্ঞান চর্চায় অগ্রগণ্য ভূমিকা পালন করতেন। 8 থেকে 14 শতক পর্যন্ত মধ্য এশিয়ার মুসলিম পণ্ডিতগণ জ্ঞানের প্রায় সব শাখাতেই নেতৃত্ব দিয়েছিলেন। তাদের দীর্ঘকালীন জ্ঞান অনুশীলনের ফলেই আমরা চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দর্শন ও বিজ্ঞানের অন্যান্য নানা ক্ষেত্রে অসাধারণ সব মৌলিক চিন্তা ও আবিষ্কার পেয়েছি। সেই সঙ্গে পেয়েছি গ্রিক দর্শন ও বিজ্ঞানের অমূল্য সব গ্রন্থের অনুবাদ। আমাদের সৌভাগ্যই বলতে হয়, সে যুগের মুসলিম বুদ্ধিজীবীগণ মূল গ্রিক থেকে আরবিতে অনুবাদ করে রেখেছিলেন বহু মূল্যবান গ্রন্থ। পরবর্তী সময়ে মূল গ্রিক গ্রন্থগুলির হদিস না মিললেও থেকে যায় আরবি অনুবাদ গ্রন্থগুলি। এই অনুবাদের মাধ্যমে গ্রিক দর্শন বিজ্ঞান ইউরোপীয় ভাষায় প্রকাশ করে এবং ইউরোপীয় মননশীলতার ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করে। 12 শতকের শুরুতে স্পেনের টলেদো শহরে আরবি থেকে লাতিন ভাষায় অনুবাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। টলেদোর আর্চবিশপ ডন রাইমুন্দো ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি আর্কডেকন ডোমিঙ্গো গুন্দিসালভোকে অনুবাদক নিয়োগ করে ক্রমাগত অনুবাদ করান ইবনে সিনার কিতাবুল শিফা নিরাময় গ্রন্থ, আল গাজ্জালির মাকসাদুল ফিলাসফা দার্শনিকের লক্ষ্য এবং আল ফারাবির আজহা উল উলুম সমেত অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। টলেদোর অনুবাদকের মধ্যে ছিলেন আরব মুসলিম, ইহুদি এবং ল্যাটিন জানা খ্রিস্টান পণ্ডিত বর্গ। তাদের সম্মিলিত উদ্যোগ ও কর্মযজ্ঞই আজকের উন্নত ইউরোপীয় সভ্যতার উত্থান ও বিকাশকে নিশ্চিত করেছিল। 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের পুত্র দারা শুকো এক সংস্কৃত পণ্ডিতের সহযোগিতায় ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন উপনিষদ। দারা শুকোর ওই ফার্সি অনুবাদের ভিত্তিতেই তা লাতিন ভাষায় অনুবাদ করেন এক ফরাসি পরিব্রাজক আকেতিল দু পেরো। পশ্চিমের মনন জগতে এই অনুবাদের প্রভাব ছিল অত্যন্ত গভীর। জার্মান দার্শনিক শোপেনহাওয়ার ও ফ্রেডরিক নিৎসের রচনাবলিতে এবং মার্কিন লেখক এমারসনের রচনায় আমরা উপনিষদের ছায়া দেখতে পাই। এটা সম্ভব হয়েছিল উপনিষদের অনুবাদের কল্যাণে। এর ঠিক অব্যবহিত পরে 18 শতকের গোড়ার দিকে আরবি সাহিত্যের এক অসামান্য কীর্তি আলিফ লাইলা ওয়া লাইলা সহস্র এক আরব্য রজনী যখন আন্তোনিও গালার ফরাসি অনুবাদে প্রকাশিত হয়, তখন তার সুদূর প্রসারী প্রভাবেই সম্ভব হয়ে ওঠে ইউরোপীয় সাহিত্যের বর্ণময় রোমান্টিক আন্দোলন। এ তো গেল অনুবাদের সদর্থক
অর্থাৎ ইতিবাচক দিকগুলির কথা, কিন্তু এত সব সফলতার উদাহরণের পরেও একজন অনুবাদক হিসেবে আমাকে প্রায়শই হতবুদ্ধিকর অবস্থার মধ্যে পড়তে হয় যখন কোনো লেখক বন্ধু বা কবি বন্ধু, এমনকি দু চার পংক্তি অসংলগ্ন বাক্যের চতুষ্পদী লিখে ফেলা উক্তি কবিও হঠাৎ প্রশ্ন করে বসেন, অনুবাদ ছাড়া মৌলিক লেখালেখি কিছু করি কিনা। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিতে চান অনুবাদ কোনো মৌলিক সৃজন নয়, সুতরাং সাহিত্য জগতে আমার অবস্থান ধর্তব্যের মধ্যে পড়ে না। একই অবস্থা অন্যান্য অনুবাদকদের ক্ষেত্রেও ঘটে। এখানে এই বাংলায় অনুবাদ সাহিত্যকে একরকম ন্যূন বা গৌণ সাহিত্যকর্ম হিসেবে প্রতিপন্ন করার প্রচেষ্টা দেখা যায় কিছু বাজারি এমনকি ছোট পত্রিকার মধ্যেও। সেখানে অনুবাদকের নাম খুঁজে পাওয়া এক আবিষ্কারের সমতুল্য। পাঠক খুব আগ্রহী হলে লেখার শেষে এক কোনায় আনুবীক্ষণিক হরফে অনুবাদকের নাম খুঁজে পেলেও পেতে পারেন। সেটা অনুবাদকের সৌভাগ্য বলতে হয়। অথচ হিন্দি বা উর্দু ভাষার পত্রিকাগুলিতে অনুবাদ সাহিত্যের মর্যাদা এতই উচ্চে যে সেখানে মূল লেখকের পাশাপাশি অনুবাদকের পরিচিতিও যথাযোগ্য সম্মানের সাথে ছাপা হয়। বাংলা ভাষার পত্রপত্রিকাগুলিতে তা নজরে পড়ে না। এ বিষয়ে অনেক লেখালেখির পর এখন অবশ্য বাংলা পত্রপত্রিকাগুলির সচেতনতা কিছুটা হলেও লক্ষ্য করা যায় বটে, কিন্তু তা যথেষ্ট আশাব্যঞ্জক নয়। এ বিষয়ে গাইডলাইন হিসেবে আমি সম্পাদকদের বলবো, তারা যেন সাহিত্য একাডেমির হিন্দি দ্বিমাসিক সমকালীন ভারতীয় সাহিত্য পত্রিকাটি একবার নেড়ে চেড়ে রাখেন। এখানে এই বাংলায় এমন ঘটনাও ঘটে যে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত অনুবাদ গ্রন্থের উদ্বোধন অনুষ্ঠানে স্বয়ং অনুবাদক থাকেন দর্শক আসনে, মঞ্চে তার জায়গা হয় না। এ লজ্জা কোথায় রাখি? এরপর আসা যাক কবিতার অনুবাদ প্রসঙ্গে। কবিতা কি বোঝাতে গিয়ে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত উক্তির কথা সকলেই জানেন, পোয়েট্রি ইজ হোয়াট গেট লস্ট ইনটু ট্রান্সলেশন। কবিতা হচ্ছে তাই যা অনুবাদে হারিয়ে যায়। কবিতা আর অনুবাদ প্রসঙ্গে ফ্রস্টের এই উক্তির পরেও তার বহু বহু কবিতা অন্যান্য ভাষায় প্রবলভাবে অনুদিত হয়েছে ও হচ্ছে। একইভাবে অন্যান্য কবিদের কবিতাও অনুদিত হচ্ছে ও হবে। অনুবাদ থেমে থাকবে না। অনুবাদের আদর্শ ধরন নিয়েও নানান সমস্যা রয়েছে। অনুবাদ কেমন হওয়া উচিত এই প্রসঙ্গে জার্মান লেখক ওয়াল্টার বেঞ্জামিনের একটি প্রবন্ধ, সেই প্রবন্ধে তিনি বলেছেন, মূলের তুলনায় কোনো অনুবাদেই যোগ্য যথেষ্ট নয়। তা সত্ত্বেও তিনি বলতে ভোলেননি যে সত্যিকারের অনুবাদ হবে স্বচ্ছ, যা মূলকে আড়াল করে না, ব্যাহত করে না তার আলো, ব্যাহত করে না তার আলো। আমি এই জায়গাটার উপরে, এই আলোর উপরে আলো ফেলছি। যাই হোক, আমাদের দেশ ভারতবর্ষের রয়েছে এক বহুভাষিক বৈচিত্র্যের ঐতিহ্য। প্রত্যেকটি ভাষার রয়েছে নিজস্ব সমৃদ্ধ সাহিত্য সম্ভার। আমরা যারা ভারতের প্রাদেশিক ভাষাগুলির সাহিত্য থেকে অনুবাদের কাজ করে থাকি, তারা সকলেই যে মূল আর অনুদিত ভাষার প্রতি বিশ্বস্ত থাকি এমনটা কিন্তু সব সময় হয়ে ওঠে না। অধিকাংশ ক্ষেত্রেই মূল আর অনুদিত ভাষার মধ্যস্থতাকারী হিসেবে একটি আন্তর্জাতিক ভাষা ইংরাজির উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ অনুবাদ কর্মটি তখন অনুবাদের অনুবাদ হয়ে যায়। ব্রিটিশ উপনিবেশবাদীদের সৌজন্যে
ইংরেজির চর্চা আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যেই কম বেশি বহাল রয়েছে। এ হলো তারই সুফল। এখানে তাই বলতেই হয়, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল আর অনুদিত ভাষার স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন, দুটি ভাষাতেই সমান পারঙ্গম, সমান অধিকারী অনুবাদকের সংখ্যা নিতান্তই অপ্রতুল। কাজেই মধ্যস্থতাকারী ভাষা ইংরেজির সাহায্য নিতেই হয়, কিন্তু সেক্ষেত্রে অনুবাদ হয়ে ওঠে অমসৃণ, অপ্রাঞ্জল। পদে পদে হোঁচট খেতে খেতে এগোতে হয় পাঠককে। কাজেই পাঠক কাজেই অনুবাদ সাহিত্যকে আরো সৃজনশীল করার লক্ষ্যে দুই ভাষায় সমান দখলদার, সমান দক্ষ অনুবাদকদের এগিয়ে আসতে হবে। তেমন অনুবাদকদের খুঁজে বার করতে হবে আমাদেরই। এরপরে দ্বিতীয় পর্বটাতে আসছি আমি। এখানে আবার সেই মৌলিক যৌগিকের প্রশ্ন চলে এসছে। যাই হোক, সে শুরু করছি। কখনো কখনো আমি কোনো কবি লেখকদের সম্মেলনে উপস্থিত হই। তখন কোনো কবি বা লেখকের সঙ্গে আলাপচারিতার সময় আমার প্রতি তাদের প্রথম জিজ্ঞাসাটি হলো, অনুবাদ ছাড়া মৌলিক বা সৃজনশীল কিছু লিখি কিনা। এই প্রশ্নের উত্তরে সহসাই বলে দেওয়া যেতে পারে, হ্যাঁ লিখি, কিন্তু আমি তা বলতে পারি না। বরং কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে তার বা তাদের দিকে তাকিয়ে থাকি এ কারণে যে তাদের প্রশ্নের গভীরে অনুবাদ সৃজনশীল সাহিত্য নয়, এই তুচ্ছ তাচ্ছিল্যের বার্তাটি উন্মোচিত হতে থাকে, উন্মোচিত হতে চায়। কাজেই অনুবাদ তাদের কাছে অসৃজনশীল, অনায়াস সাধ্য এক সাহিত্য কর্ম। সেই সব কবি লেখকদের সৃজনশীল কাজের প্রতি শ্রদ্ধা রেখেও তখন বলতে ইচ্ছে করে, বাংলা সাহিত্যের প্রথম নোবেল পুরস্কারটি এসেছিল অনুবাদ সাহিত্যের হাত ধরেই। আমাদের বাংলা সাহিত্যের সূচনা পর্বও সমৃদ্ধ হয়েছে অনুবাদ সাহিত্যের মাধ্যমে। মহাকবি কৃত্তিবাস ও কাশিরাম দাস সংস্কৃত রামায়ণ ও মহাভারত বাংলায় ছন্দবদ্ধ কাব্যে অনুবাদ করেছেন বলেই আজ তা বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে। তাদের অনুবাদ ছাড়া বাঙালি লোক সমাজে রামায়ণ মহাভারতের কাহিনী অধরাই থেকে যেত এবং তা দেবভাষা সংস্কৃতে পারদর্শী মুষ্টিমেয় পণ্ডিতদের মধ্যেই সীমাবদ্ধ থাকত। আবার বাঙালি মুসলমানদের কাছে তাদের প্রিয় পবিত্র গ্রন্থ কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। এই কাজটি তিনি না করলে বাংলা ভাষায় কুরআন শরীফ পাঠ করার সুযোগ সে সময় অন্তত ছিল না। এভাবেই বলা যেতে পারে, ইউরোপের হাত ধরে আজ আমরা জ্ঞান বিজ্ঞানের যে উচ্চ শিখরে পৌঁছেছি তা সম্ভব হতো না যদি মধ্য এশিয়ার মুসলিম, ইহুদি ও খ্রিস্টান অনুবাদকদের দ্বারা প্রাচীন গ্রিক ও লাতিন ভাষার জ্ঞান বিজ্ঞান, দর্শন ও সাহিত্যের গ্রন্থগুলি অনুদিত না হতো। ঐতিহাসিক বিচারে অনুবাদের গুরুত্ব তাই অপরিসীম। তবে একটা কথা মনে রাখা দরকার যে দুটি ভাষার মর্ম ও যথাযথ জ্ঞান অনুবাদকের থাকা প্রয়োজন। তা না হলে অর্থ কখনো বা অনর্থে পরিণত হতে পারে। অনুবাদ এক কঠিন, অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ। মূল গ্রন্থের লেখক তো যে কোনো একটি ভাষায় সৃজন করে থাকেন, কিন্তু লেখকের ওই রচনা অনুবাদক যখন অনুবাদ করেন তখন তাকে পৃথক দুটি ভাষায় গভীর জ্ঞান যেমন রাখতে হয়, তেমনি ওই দুই ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন
সেই অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ও ভৌগোলিক বাতাবরণ সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হয়। এছাড়া রয়েছে প্রাচীন কোনো গ্রন্থের অনুবাদের সমস্যা। ধরা যাক শতাধিক বছরের পুরনো কোনো গ্রন্থের অনুবাদ করতে হবে, সেক্ষেত্রে মূল ভাষার প্রাচীন রূপ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয়। যেমন শেক্সপিয়ারের কোনো রচনার অনুবাদের প্রশ্নে শেক্সপিয়রের যুগের ইংরেজির যথাযথ অনুবাদ আজকালকার প্রচলিত ইংরেজি শব্দ ও অর্থের সাহায্যে প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূল ভাষার মাধুর্য আর শব্দের রহস্যময়তাকে অনুবাদ করে অন্য কোনো ভাষায় হুবহু নিয়ে আসা বড়ই মুশকিল কাজ। তথাপি অনুবাদক পরম যত্নে ও প্রচেষ্টায় মূল ভাষার মাধুর্য ও আর শব্দের অন্তর্গত মর্ম পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। অর্থের অর্থাৎ শব্দার্থের অনর্থে পরিণত হওয়ার সম্ভাবনা তখনই প্রবল হয় যখন অনুবাদক আক্ষরিক বা শব্দগত অর্থে অনুবাদ করতে চান। প্রত্যেকটি ভাষার নিজস্ব এক স্বভাব, মেজাজ বা প্রকৃতি রয়েছে। সেই জন্য যে ভাষায় আমরা অনুবাদ করে থাকি সেই ভাষার স্বভাব প্রকৃতি যথাযথ রক্ষা করা আবশ্যক হয়ে পড়ে। শব্দগত বা আক্ষরিক অনুবাদে সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক ভাষার শব্দ অন্য ভাষায় হুবহু অর্থে প্রায়শই পাওয়া যায় না। কখনো কখনো শব্দ কেবল শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে এক বা একাধিক অবধারণা যুক্ত হয়ে থাকে। কোনো বিদেশি বা প্রাদেশিক ভাষায় সেই অবধারণাগুলি অনুবাদ করা মুশকিল হয়ে পড়ে, কেননা অনুদিত ভাষায় হয়তো সেই রকম কোনো অবধারণার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে অনুবাদককে ভাষার ওই সীমাবদ্ধতার কথা শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে হয়, বুঝতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ কোনো কোনো সময় বদলে যায়। এই জন্য কোনো ভালো অনুবাদকের কাছ থেকে আমরা তার ভাষা জ্ঞানের সঙ্গে সঙ্গে ভাষা বিকাশের ইতিহাস চেতনাও আশা করি। এছাড়াও প্রত্যেক বিষয়ের রয়েছে তার নিজস্ব ভাষা বিন্যাস, বিষয়ানুগ, পরিভাষিক, পারিভাষিক শব্দগুলির প্রান্তিকতার সন্ধান সেই বিষয়ের পারদর্শী ব্যক্তি কেবল দিতে পারেন। এই জন্য আদর্শ অনুবাদ তখনই হতে পারে যখন কবিতার অনুবাদ কোনো কবি, গল্পের অনুবাদ কোনো গল্পকার, আর সমাজবিজ্ঞান ও দর্শনের অনুবাদ সেই বিষয়ের পারদর্শী কোনো পণ্ডিত করেন। আর তখনই কেবল বিষয়ের সঙ্গে ন্যায় করা হয়েছে বলে বলা যেতে পারে। অনুবাদক হিসেবে আমি সাধারণত সেই সব বিষয় বেছে নিই যাতে আমার সম্যক ধারণা রয়েছে। সেভাবেই উর্দু সাহিত্যের অসামান্য লেখক লেখিকারা আমার পছন্দের তালিকায় চলে আসে। ইসমত চুগতাই যখন বিষয় হিসেবে মুসলিম নারীর অন্দরমহলের কথা তুলে ধরেন তখন তা আমাকে আকৃষ্ট করে, কিন্তু অনুবাদ করতে গিয়ে লক্ষ্য করি কাজটি অনায়াসাধ্য নয়। আমার লেপ ও অন্যান্য গল্প অনুবাদ গ্রন্থের ভূমিকায়, তাই আমাকে লিখতে হয়। ইসমতের গল্পের অনুবাদ সহজসাধ্য নয়। উর্দুভাষী মুসলিমদের সমাজ সংস্কৃতি, আচার বিচার আদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার অনুবাদকের। সেক্ষেত্রে আমি নিজে ওই সমাজের একজন হওয়ায় সুবিধা হয়েছে, কেননা তার গল্পে বিষয় বৈচিত্র্যের সঙ্গে রয়েছে উর্দুভাষী মুসলিম সমাজের অন্দরমহলের চমকপ্রদ ভাষা বৈচিত্র্য। অভিজাত, মধ্য ও নিম্নবর্গীয় মুসলিম সমাজের অন্দরমহলে মহিলাদের মধ্যে ব্যবহৃত অভিধান বহির্ভূত যেসব শব্দাবলী এতদিন
রক্ষণশীলতার কালো বোধখার ভেতরে গোপন ছিল, ইসমত সেগুলিকে নেকাব মুক্ত করেছেন। ফলে অনুবাদ করতে গিয়ে বহু ক্ষেত্রেই আমাকে আমার আত্মীয়াদের শরণাপন্ন হতে হয়েছে। একজন অনুবাদকের ক্ষেত্রে এই অভিযানটুকু তার দায়িত্ব নিষ্ঠার অঙ্গ হয়ে ওঠে। আগামী দিনের অনুবাদক বন্ধুদের আমি এইরকম অভিযানভিলাষী ও দায়িত্ব নিষ্ঠার মর্যাদায় সমাসীন দেখতে চাই এবং প্রত্যাশা করি এভাবেই তারা অনুবাদ কর্মকে সৃজনশীলতায় আসর করে তুলতে পারবেন। ব্যাস এইটুকুই এই প্রবন্ধের বিষয় আমি যেটুকু করলাম। এখন এরপরে আমাদের দর্শকেরা যারা আছেন তাদের মধ্যে যদি কোনো হ্যাঁ, মবিনুল্লাহ, আমরা বেশ কিছু ভালো প্রশ্ন পেয়েছি। হ্যাঁ। আমরা প্রশ্নগুলি আপনার কাছে রাখতে পারি। আমরা কি প্রশ্নগুলি আপনার কাছে রাখবো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। আমি শুরু করছি। প্রথম প্রশ্নটি আমরা পাচ্ছি অম্লানের থেকে। অম্লান একটু জেনারেলাইজড প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। উর্দু ভাষার বয়স তুলনামূলকভাবে অনেকটাই কম অন্যান্য ভাষার থেকে, তবুও তার গভীর সাহিত্য বিস্ময়কর। এই মানে গভীরতা কিভাবে সম্ভব হলো, এ বিষয়ে অম্লান আপনার মত চাইছেন। হ্যাঁ, আমি বলি, উর্দু ভাষার গদ্য সাহিত্য, আধুনিক যে গদ্য রূপ, সেটার বয়স খুব বেশি নয়। সেটা ওই ধরুন অঙ্গারে, মানে 1933, তারপর থেকে 33-তে ওটা ব্যান্ড হয়ে যায়। অঙ্গারে সাজ্জাদ জহির সম্পাদনা করেছিলেন। এনারা সকলেই মানে ভারতীয় কমিউনিস্টদের একটা দল ছিল। সেই দলটা হচ্ছে লেখকদের ফোরাম, একটা অ্যাসোসিয়েশন, কমিউনিস্ট লেখকদের একটা অ্যাসোসিয়েশন ছিল। সাজ্জাদ জহির তাদের প্রধান ছিলেন। আমরা মূলত আধুনিক যে সাহিত্য, উর্দু সাহিত্য, উর্দু গদ্য সাহিত্য বা কথা সাহিত্য, সেটা শুরু সাধারণত এইখানে। তার আগে যে গদ্য সাহিত্য ছিল, সেটা ছিল মূলত প্রেম প্রেম উপাখ্যান, বেশিরভাগই প্রেম উপাখ্যান। গভীর কোনো চিন্তা ভাবনা তার মধ্যে পাওয়া যায় না। হ্যাঁ, আমি একটু পড়বেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, প্রশ্নটা কে করেছেন? হ্যাঁ, অম্লান প্রশ্ন করেছেন। অম্লান, আপনি যদি মবিনুল্লাহর সাথে সরাসরি কথা বলতে চান, সময় আছে, আপনি মাইক অন করে কথা বলতে পারেন। আমার মনে হয় দেবাদিত্য, যারা প্রশ্ন করেছেন, কয়েকটাই তো প্রশ্ন এসছে, তারা সরাসরি মমিনুল সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ, একেবারেই একেবারেই একেবারেই। অম্লান বাবু, প্লিজ। আচ্ছা, অম্লান হয়তো কোনো কারণে মাইক অন করতে পারছেন না। আচ্ছা, আমি বরং পরের প্রশ্নটায় চলে আসি। মবিনুল্লাহ, দেবলীনা দেবলীনা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। উর্দু ভাষা শিখতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত? এই ভাষার কোনো অন্য ভাষায় ট্রান্সলেশন, হিন্দি কিংবা বাংলা, পড়তে চাইলে তাকে কোন কোন বই বা লেখা দিয়ে শুরু করা উচিত, কিংবা শুরু করলে এই ভাষাটা শেখা যেতে পারে? দেবলীনার প্রশ্ন। হ্যাঁ, উর্দুটা প্রথমে তো শিখতে হবে। হ্যাঁ, উর্দু শেখার জন্য খুব বেশি একটা ভাষা যারা জানেন বা তাদের পক্ষে অন্য আরেকটি ভাষা আয়ত্ত করা খুব বেশি কঠিন নয়। কিন্তু তারপরে আমরা অনেকেই কম বেশি হিন্দি জানি, হিন্দির সাথে উর্দু খুব বেশি তফাৎ নেই। তো একমাত্র স্ক্রিপ্ট ছাড়া আমরা আটকে যাই ওই লিপিতে গিয়ে। লিপি ছাড়াও কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা ডিকশনারি দিয়ে ওভারকাম করতে পারি। আমি যদি একজন সফল ট্রান্সলেটর হতে পারি, সেই জন্য
আমাকে একটু চেষ্টা তো করতেই হয়। তো আমি তাদেরকে বলবো যে উর্দু স্ক্রিপ্টটা পড়া এবং লেখা ফ্লুয়েন্টলি করতে হবে। আর আহ, কয়েকটা অভিধান, যেমন ধরুন বাংলায় সেরকম কোনো অভিধান নেই। হুম, যে একটা বহু পুরনো একটা অভিধান রয়েছে, সেটা আর পাওয়া যায় না। আমি নামটা বলে দিচ্ছি, ফারহাঙ্গে রব্বানি। এই ফারহাঙ্গে রব্বানি উর্দু টু বেঙ্গলি অভিধান, এটা যদি কেউ পেয়ে থাকেন, সংগ্রহ করতে পারেন, এটা খুব উপকারী একটা বই। কারণ উর্দু উচ্চারণটাও বাংলায় লেখা থাকে এখানে। তবে শুধু উচ্চারণ দিয়ে হবে না, বানানের তফাৎ হয়ে গেলেই আহ, আর উর্দুর সবচেয়ে মুশকিল হচ্ছে দুই ধরনের লিপি। আগে ছিল দাস্ত লিপি, সেখানে আকার ওকার গুলো আহ, দেওয়া থাকতো, যে জবর নুক্তা যেগুলোকে বলা হয় আমাদের বাংলায় আকার উকার। কিন্তু এখন যে লিপিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাস্তালিক। নাস্তালিক লিপি। এই নাস্তালিক মানে হচ্ছে সব সভ্য, ভদ্র, হ্যাঁ, সুসভ্য একটা লিপি। এই এই লিপিতে কিন্তু কোনো আকার ওকার এর চিহ্ন থাকে না। আপনাকে বুঝে নিতে হবে উচ্চারণ। আপনি ভাষাটা জানলে তবে আপনি সঠিক উচ্চারণটা করতে পারবেন। ওখানে আহ কাইফি যদি লেখেন, তো সেখানে কাফ, আইন, ফে আর ইয়ে যদি দেন, তাহলে এই যে কায়েফি, কায়ের উপরে একটা আকারের মতো আসছে, কিন্তু পুরোপুরি আকার নয়। হ্যাঁ, এটা আধখানা আকার। সুতরাং এইখানে আমি ওপরে জেদ বা জাবার দিতে পারছি না। তারপরে ওখানে কিছুই থাকবে না। আমরা যখন পড়ি, আমাদেরকে জানি বলে, শব্দগুলো জানি বলে আমরা আহ, পড়তে পারি, সঠিকটা পড়তে পারি, না হলে ভুলভাল হবে। মানে আপনার সেই বাংলায় একটা ইয়ে আছে না, কালাসবেন, সে কালাসবেন হয়ে যাবে। কালাসবেনের গল্পটা জানেন তো নাকি? মানে কাল আসবেন, আপনি একসাথে করে দিন, এ হয়ে গেল কাল আসবেন। কাল আসবেন বলে কিছু আছে আপনার মাথায় তো ঢুকবে না। কয় আকার, লয় আকার, দন্তস্ব, বয়কার, দন্তন্য একসাথে লিখলেন, তাহলে কি হবে? কাল আসবেন। আরে তখন তো আমি ভাবতে পারবো, আরে বাবা, এই কাল আসবেনটা কি জিনিস, আয়না মাথায় দেয়। হ্যাঁ, তো ওইটাকে যখন ভেঙে দেব আমি, কাল, কয়াকার লো কাল, তারপরে স্পেস দিয়ে লিখলাম আসবেন, কাল আসবেন। হুম, তখন তো বুঝতে পারবো। তো আমাদের উর্দুতেও এটা হয়। তো আমি যদি ভাষাটা না জানি, তাহলে কাল আসবেন পড়বো। মানে কার সাথে কার ঘাড়ে কি ঢুকিয়ে দেবো তার কোনো, ভাষাটা একটু জানতে হবে, ভাষাটা একটু শিখতে হবে। সে মৌলানা ধরেই হোক বা অনলাইনেই হোক। এখন অনলাইনে অনেক উর্দু শেখার ব্যবস্থা হয়েছে। আর তাছাড়া উর্দু শেখার জন্য আমি আরেকটা কথা বলে দিচ্ছি, ভারত সরকারের একটা স্কিম আছে। সেটা আহ, ওটা এডুকেশন, ভারত সরকারের এডুকেশন মিনিস্ট্রি চালায়। সেটা হচ্ছে, নামটা আমি বলছি। হুম, হ্যাঁ, নামটা হচ্ছে কওমি কাউন্সিল বারায়ে ফরোগে উর্দু জুবান। কওমি কাউন্সিল বারায়ে ফরোগে উর্দু জুবান। এরা আহ, ইয়েতে বাই পোস্ট বা অনলাইনে উর্দু শেখায়। একটা সামান্য ফিজ নেয় এবং ওরা পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে সার্টিফিকেটও দেয়। কওমি কাউন্সিল বারায়ে ফরোগে উর্দু জুবান, এই কাউন্সিলটা দিল্লিতে রয়েছে। এখান থেকে আপনি শিখতে পারবেন। আর দু তিনটা ডিকশনারি, একটা উর্দু টু উর্দু, একটা উর্দু টু হিন্দি, আর উর্দু টু উর্দু যে প্রবাদ প্রবচন আছে তার জন্য একটা ভিন্ন আহ, অভিধান। হ্যাঁ, আর লুগাতে উর্দু মহাবারা। হ্যাঁ, এইগুলো আপনাকে রাখতে হবে সামনে।
এগুলো সংগ্রহ করে রাখতে হবে। আর উর্দু ভাষাটা উর্দু ভাষীদের কাছ থেকে যখন শিখবেন তাহলে অনেকটাই সুবিধা হবে। উর্দু ভাষীদের কাছ থেকে গিয়ে শিখতে হবে বা তাদের সাথে ইন্টারপ্রেট করতে হবে আপনাকে। তারা আপনাকে এবং আপনাকে বলতে হবে যে আমি কোথায় ভুল বলছি সেটা আমাকে ধরিয়ে দেবে। তাহলে ওরা আপনাকে কোঅপারেট করবে, অনেকটাই সুবিধা হবে। আশা করি বোঝাতে পেরেছি। মবিনুল দা, দেবাদিত্য পরের প্রশ্নটা পড়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি চলে আসছি তো পরের তার প্রশ্ন। মাঝখানে একটু কথা বলি জাস্ট। হ্যাঁ, গৌতম দা, দুদিন আগে একজন অধ্যাপকের সঙ্গে কথা হলো আমার। তিনি বলছেন যে ট্রান্সলেশন তো খুব ইজি হয়ে গেছে। উনি বলছেন যে এআই তো এখন সবকিছু ট্রান্সলেশন করতে পারে। তো আমার কথা মনে হচ্ছিল তাহলে তো অধ্যাপকও আর লাগবে না, অধ্যাপক প্রফেসরশিপও আর থাকার দরকার নেই, ওই এআই যথেষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ কোথাও হ্যাঁ, গিয়ে AID আপনি আপনি যেই কথাটা বলছিলেন আর কি, যে অনুবাদকদেরকে যে দৃষ্টি থেকে দেখা হয়, বাঙালিরা যেভাবে দেখে আর কি, যে মানে নেই, মানে ওর কোনো ভূমিকা নেই, ওর কোনো ইয়ে নেই, অনুবাদও না, খুব ইজি। হুম। এই বিষয়টা কোথাও গিয়ে একজন অধ্যাপকও এই ব্যাপারটা বলছেন যে অনুবাদক ইজি। আমি বললাম তাহলে সংস্কৃতি অনুবাদটা কি করে করবেন উনি? এআই, ধরুন আমি ব্রাজিলিয়ান কোন সংস্কৃতি, যেটা আমরা পূর্ববর্তী আলোচনাগুলোতে করছিলাম আমরা, যে ব্রাজিলের করছিলাম সংস্কৃতি সংস্কৃতিকে জানতে হবে। তো উনি বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই ওটাও পারে। দেবাদিত্য, AI সবই করে। দেবাদিত্য প্লিজ নেক্সট কোশ্চেন। হ্যাঁ, একেবারে একেবারে। এবারে আমরা চলে আসছি মৈত্রেয়ীর একটি প্রশ্ন, খুব মিনিংফুল কোয়েশ্চেন। মৈত্রেয়ীকে অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনার কেস স্টাডিতে, মানে মবিনুল্লাহ আপনি যে গল্পের কিয়দংশগুলি পাঠিয়েছিলেন সেটিকে রেফার হ্যাঁ করেই মৈত্রেয়ী প্রশ্ন করছেন। হ্যাঁ, অমৃতসর আ বলুন। গয়া হ্যায় গল্পটিতে হ্যাঁ হ্যাঁ, ঝুট পুট মে জি রহে হ্যায় এর ট্রান্সলেশন আলো আধারির মধ্যে বেঁচেছিলাম, মবিনুল্লাহ আপনি লিখেছেন। এবং হ্যাঁ, ভবিষ্যকে ভবিষ্যকে পটকে এই এই কথাটির অনুবাদ করেছেন রহস্যের দৃশ্যপট হিসেবে। ঝুটপুটে এবং ভবিষ্য এর অনুবাদ মিথ্যে বা ভবিষ্যৎ লেখা হলে কি অনুবাদের কোনো গুণমানগত পরিবর্তন হতো? এক মিনিট আমি একটু বার করে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। আর মৈত্রেয়ী, আপনি, আমাদের সময় আছে, আপনি যদি মবিনুল্লাহর সাথে সরাসরি কথা বলতে চান আপনি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলুন এইখানে কোন গল্পটা? অমৃতসর আ অমৃতসর গয়া। এসে গেছে, ওটা হিন্দি গল্প হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, বিশ্বাসানির লেখা হিন্দি গল্প। হ্যাঁ, হিন্দি গল্প। হ্যাঁ, এইটা একবারে আক্ষরিক অনুবাদ হয়নি, ভাবগত অনুবাদ হয়েছে। হ্যাঁ, আপনি কোন জায়গাটা বলতে চাইছেন হ্যাঁ, আরেকবার উনি বলুন তো ওই please। মূলত ঝুটপুট মে জি রহে হ্যায় আর ভবিষ্যকে পট, এই এই দুটি অংশের কথা বলছেন মৈত্রেয়ী। আমি হ্যাঁ আমি হ্যাঁ, প্লিজ মৈত্রেয়ী। হ্যাঁ, মবিনুল সাহেবকে অনেক অভিনন্দন। আমি ওনার কাজের সঙ্গে খুব একটা পরিচিত নয়, কিন্তু এই কোর্সের মাধ্যমে ওনার সঙ্গে বা ওনার কাজের সঙ্গে যে পরিচয় হলো তার জন্য ভেরি মাচ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু মানিকচক কলেজ। আমি সাহেবের কাছে একটাই এই প্রশ্নটা রাখলাম যে ঝুটপুট কথাটা, আমরা ঝুট মানে সাধারণত আমরা মিথ্যে বা এই টার্মটাকে আমরা ইউজ করি হয়তো বা বুঝি, সেখানে হ্যাঁ, বলুন। ঝুট, হ্যাঁ সেখানে ঝুটপুটকে এই কথাটাকে আপনি লিখেছেন আলো এটা আঁধারি। হিন্দি, আর এটা দেখুন ঝুটপুট নয়, ঝুটপুটে। ঝুটপুটে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঝুটপুটে মে বিতা জান, হুম, ওইটা জানটা হচ্ছে, ওইটা জান নয়, একটা দন্তন্য অনেক সময় দিয়ে দেওয়া হ্যাঁ, হয়। এটা যা, হ্যাঁ, হুম, মানে জীবন যাপন করা আর কি, যাপন হ্যাঁ, করা। হুম। তো আপনি কি বক্তব্য? হ্যাঁ, আমি ঝুটপুটে এটা বলছিলাম যে এটা কি আলো আঁধারিটাকে এটা ভাবানুবাদ, এটা বোঝা যাচ্ছে। সেরকম ভবিষ্যকে পটমে যে কথাটা আপনি লিখেছেন, ওটা কি ভবিষ্য কথাটা কি আপনি লিখেছেন তার আগে শুনুন, রহস্যের? তার আগে আপনি দেখুন জয় তৈ বলে একটা আছে, যেটা হ্যাঁ হ্যাঁ, যে শব্দটা আপনি উল্লেখ করছেন, হুম, জয় তৈ ভবিষ্যকে পট খুলতে যাতে হ্যাঁ, মানে যেমন 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 তেমন, হ্যাঁ, ভবিষ্যতে, হুম হ্যাঁ, হুম হুম, যেমন যেমন
ভবিষ্যতের দৃশ্যপট খুলে যাচ্ছে। ये झुटपुटे और भी गहराता चला जाता है, হ্যাঁ আরো গভীর হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি কোথায় কি 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 কি- কি না করেছি আমি? না সাহেব, ভবিষ্যকে পটমেটা ওটা আপনি রহস্যে লিখেছেন, তো আমি ওটাই জানতে চাইছিলাম যে ওটাকে হ্যাঁ রহস্য, ভবিষ্যৎ, হ্যাঁ ওটাকে হ্যাঁ রহস্য। ভবিষ্যৎ তো রহস্যময়। ওইটাই বোঝাতে চাইছে, যেটা আমি হুম জানি না, ভবিষ্যৎটা তো জানি না। হ্যাঁ, হুম ওইটাই আচ্ছা, বোঝাতে চাইছে। হ্যাঁ মানে এটা বেশ আমার ইন্টারেস্টিং এইগুলো লাগলো, এখনই, খুব ইন্টারেস্টিং লাগলো আমার এই একেবারেই জিনিসটা। একেবারেই। হুম ওইটা আমার তো আমি আরেকটা জানি না। আমার আরেকটা প্রশ্ন আছে সাহেব। প্লিজ মৈত্রেয়ী, প্লিজ বলুন। হ্যাঁ হ্যাঁ সেটা, বলুন বলুন। হ্যাঁ যেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি দেখতে পাই যে পার্টিশন লিটারেচার, যেটা উর্দু বা হিন্দি বা পাঞ্জাবি লেখকরা লিখেছেন, আমাদের উত্তর হ্যাঁ পশ্চিমের দেশভাগ, পাঞ্জাবি, হ্যাঁ হ্যাঁ দেশভাগে। পাঞ্জাবিটা আমি এটা আনিনি, কারণ আমি পাঞ্জাবিটা জানি না। অমৃতা প্রীতম একটা হ্যাঁ ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি, লেখা আছে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঞ্জার বলুন। আছে। তো সেইখানে হ্যাঁ যে হ্যাঁ পার্টিশন লিটারেচার, সেটা আমাদের ভারতবর্ষে যে অনুবাদ কালচার, তার আঙিনাতে যথেষ্ট মানে একটা এলিট একটা এতে বিরাজ করে বলে আমার মনে হয়েছে, বা যেটুকু আমি পড়াশোনা করেছি। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে যে পার্টিশন মূলক যে লেখাগুলো, সেগুলো কিন্তু আমাদের ন্যাশনাল যে মানে এই যে অনুবাদ কালচার, তার আঙিনায় কিন্তু অতটা ঠিক কুলিন আমার মনে হয়নি। মানে আমাদের মনে হয়নি আমার। হ্যাঁ, এটার আমি আপনার সহমত কারণ, আপনার সাথে। এটার কারণ আপনার কি মনে হয় সাহেব? মানে এটার আপনি এত কাজ করেছেন এটা নিয়ে, আপনার, আমরা দেখুন, হালফিলাল খুশবন্ত সিং কৃষ্ণা শক্তি নিয়ে আমরা যথেষ্ট পড়াশোনা করেছি, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস বা সুনন্দা শিকদারের এই আনন্দ পুরস্কার রিসেন্টলি পেয়েছেন দয়াময়ের কথা, এগুলো নিয়ে কিন্তু ন্যাশনাল লেভেলে সেরকম কালচার আমি দেখিনি। এটা রিগ্রেটফুল আমাদের বাঙালিদের কাছে, কেননা বাংলা তো এ- এ- দেশভাগ এ- সহ্য করেছে অনেকটাই। এইটা এইটা দেখুন, একটা বিষয় আমি মনে করি যে বাংলা লিটারেচার খুব ভালোভাবে অন্য ভাষায় অনুদিত হচ্ছে না। অনেক লিটারেচার আছে যেগুলো হিন্দি বা বিশেষ করে হিন্দিতে এবং ইংরাজিতে অনুদিত হওয়া দরকার বাংলা ভাষার, সেগুলো ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, সেই রকম লোক নেই বা করছেন না। আমরা আমরা অন্য ভাষার থেকে বাংলায় করছি, কিন্তু বাংলার যে লিটারেচার, সেগুলো ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দেশের অনুবাদকদের। যারা পারবেন তারা এই কাজটা করা উচিত তাদের পক্ষে। আমি বলবো, আমি তো ওই কাজটা করি না, আমি জাস্ট প্রাদেশিক ভাষার অনুবাদক আর কি, দুটো মাত্র ভাষার অনুবাদক, উর্দু আর হিন্দি। হ্যাঁ, আর ইংরাজিতে তো, হ্যাঁ বলুন। আমি একটু যেটা বলি, আমি যেহেতু দিল্লি বিশ্ববিদ্যালয়ে 15 বছর ধরে পড়াচ্ছি একটা কলেজে, যেটা পাঞ্জাবি কলেজই, ওদের যোগাযোগগুলো, রাজনৈতিক যোগাযোগগুলো ওরা এমন লেভেলে নিয়ে যায় না যে অনুবাদের কাজ হওয়ার একটা হ্যাঁ নিশ্চিন্ত সুযোগ থাকে, একদম এটা একদম বাংলার থাকে না। একদম আমি সাহিত্য একদম একাডেমিতেও গিয়ে একদম একদমই আমাদের যোগাযোগ নেই। সেই অর্থে আমাদের যোগাযোগ নেই, আপনি সঠিক বলেছেন। আমি তো এটা বলতে পারি না। আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আছেন, কথা বলা উচিত নয় আর কি, ঠিক হবে না। একদমই একদমই। খুব সুন্দর, মৈত্রেয়ীও খুব সুন্দর কিছু বিষয় তুলে আনলেন, এবং শ্রীতাকেও ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু ইনসাইডার্স ভিউ আপনি পাঠালেন। আমি এবারে চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নগুলির দিকে। জোয়ানা খুব সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আজকের আলোচনা যেহেতু মূলত পার্টিশন সাহিত্যকে নিয়েই ছিল, সেই ক্ষেত্রে জোয়ানার এই প্রশ্নটি খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়। জোয়ানা জানতে চাইছেন, মবিনুল দা, পার্টিশন সাহিত্যের ক্ষেত্রে ভাষার প্রয়োগের ক্ষেত্রে কোনো প্রতীক, রূপক, এগুলি কি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? এ বিষয়ে আপনার মত জানতে চাইছেন জোয়ানা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমার প্লিজ দেশে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বলুন হয়ে জোয়ানা। ওঠে তো। হ্যাঁ, আমি তো বিভিন্ন গল্পে সেই রকম রূপক প্রতীক পেয়েছি, যেগুলো অনুবাদ করার সময় আমাকে সতর্কতা অবলম্বন করতে হয়েছে, এবং সেই রূপক প্রতীকগুলো যাতে যথাযথ অর্থ বহন করে বাংলাতেও, আহ, সেই সেই বিষয়ে আমাকে খেয়াল রাখতে হয়েছে।
মবিনুল দা, জোয়ানা কিছু বলতে চাইছিলেন, আমরা একটু শুনে নিই উনি কিছু বলবেন। হ্যাঁ বলুন। জোয়ানা, হ্যাঁ, মানে আমি কোনো প্রতীক এবং রূপক ছবি যা অনুবাদ করা যায় না, মানে উর্দু ভাষা থেকে বাংলা ভাষায়, মানে ইংরেজি থেকে বাংলা ভাষায় অনেক অনেক সময় অনেক ছবি, অনেক রূপক অনুবাদ করা যায় না। সেজন্য আমার প্রশ্ন উর্দু ভাষা মানে জোয়ানা, আপনি কি জানতে চাইছেন যে উর্দু ভাষাতে এরকম মানে ট্রান্সলেশন করা কঠিন কোন রূপক রয়েছে কিনা? আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে। আমি বলি অবশ্যই আছে। যেমন আমার পাকিস্তানের উর্দু গল্প, সেখানে একটি গল্প আছে, সেই গল্পটার উর্দু শিরোনাম হচ্ছে জো কুয়ে আজ সে নিকলি। গল্পটার শিরোনাম জো কুয়ে আজ সে নিকলি। এই যে কুয়ে আজ, এটা একটা রূপক, হ্যাঁ, এটা একটা প্রতীক। কেমন প্রতীক না, কুয়ে আজ আমরা সেই মানুষকে উর্দুতে বলি যিনি প্রেমিকার গলিতে শুধু ঘুরে বেড়ান। তার জগৎ, আর পুরো জগৎটা প্রেমিকার গলির মধ্যে সীমাবদ্ধ। তার মানে কি, তার ওয়ার্ল্ডটা শুধু তার লাভার ক্যাপচার করে নিয়েছে, শুধু তার গলিটাই ক্যাপচার করে নিয়েছে। তো এই যে সেই তার গলি থেকে যে বেরোতে পেরেছে, এইটার আমি কুয়ে আর সে নিকলি। এই কুয়ে আরের বাংলা আমি কি করি? আমি করতে পারিনি। দিয়ে আমি যে প্রেমিকার গলি ছেড়ে বেরিয়েছে, এত বড় শিরোনাম আমাকে করতে হয়েছে। যে প্রেমিকার গলি ছেড়ে বেরিয়েছে, এইরকম সমস্যায় পড়তে হয়। যেসব শব্দগুলো অনেক সময় বলে যার রূপক প্রতীক, তারা বলে যে না না বাবা, আমি তোমার ভাষায় অনুদিত হব না, আমি তোমার ভাষায় অনুদিত হতে রাজি নই, তোমার ওই বাংলা ভাষায় অনুদিত হতে রাজি নই। তখন কি করবো? তখন অনুবাদককে একটা কম্প্রোমাইজ করতে হয়, মোটামুটি একটা কাছাকাছি মিনিং এ পৌঁছাতে হয়। হ্যাঁ, মোটামুটি একটা কাছাকাছি মিনিং এর পৌঁছাতে হয়, এবং সেইভাবেই একটা কম্প্রোমাইজটা করতে হয়। সেখানে আক্ষরিক অর্থটা এইটা হয়তো অনেকে বলবে কুয়োর ব্যাংক বললে হবে না বাবা। কুয়োর জগৎটা আলাদা, ব্যাঙের আলাদা, কিন্তু এখানে প্রেমিকা জড়িত রয়েছে। হ্যাঁ, প্রেমিকার গলির একটা আলাদা মর্ম রয়েছে, সেই মর্মটাকে আমাকে ধরতে হবে গল্পে। সেই যে রূপকটা, ওইটাকেও আমাকে গল্পে ধরতে হবে। সুতরাং জো কুয়ে আজ সে নিকলি, তাকে আমাকে করতে হয়েছে যে প্রেমিকার গলি ছেড়ে বেরিয়েছে। এই কুয়ে আজ শব্দটি কিন্তু ডিকশনারিতেও পাওয়া যাবে না। এটা এত আঞ্চলিক যে ডিকশনারিতে আপনি পাবেন না। আপনি উর্দু টু উর্দু যে ডিকশনারি, তাতেও পাওয়া যাবে না, কারণ একটা বিশেষ এলাকার এটা রূপক। হ্যাঁ, সুতরাং এইটাকে ট্রান্সলেট করতে হলে আপনাকে অভিযান চালাতে হবে, যেটা আমি আমার প্রবন্ধে বলেছি, যে আপনাকে অভিযান চালাতে হবে, আপনাকে খোঁজ নিতে হবে যে ওই এলাকায়, ওই বিশেষ ভৌগোলিক এলাকায় সেই উর্দু শব্দটার অর্থ কি। আশা করি বোঝাতে পেরেছি। খুব সুন্দর আলাপচারিতা হলো। এবং আমি পরের প্রশ্নগুলিতে আসছি। স্বস্তিক হাত তুলে আছেন, স্বস্তিককে আমি একটু অপেক্ষা করতে বলবো, আরো অনেকে প্রশ্ন করে রেখেছেন, আমরা একটু দেখে নিই। শিল্পীদি একটি প্রশ্ন করেছিলেন প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন নিয়ে। শিল্পীদি, এটি কি প্রশ্ন নাকি তৎকালীন কিছু কমেন্ট? আচ্ছা, আমি ধরে নিচ্ছি সম্ভবত আমি যে কমিউনিস্ট দলটার কথা বলছিলাম, হ্যাঁ, ইন্ডিয়ান প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন, সেই তার কথাই উনি উল্লেখ, আমি তো নামটা ঠিক বলতে পারছিলাম না, তিনি উল্লেখ করে দিয়েছেন, তাকে ধন্যবাদ। একদম, শিল্পীদি খুব মনোযোগী শ্রোতা একজন।
এবারে আমি চলে আসছি আমার অনুজ প্রতিম এবং বন্ধু সর্বান। সে একটি খুব সুন্দর প্রশ্ন করেছে। ইংরেজি ও হিন্দিতে স্বচ্ছন্দ হলে এবং নাস্তালিক লিপি জানলে rekta.org কি অভিধান হিসেবে যথেষ্ট হবে? সর্বান, যদি ইচ্ছে থাকে মবিনুলদার সাথে সরাসরি কথা বলার, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, নমস্কার মবিনুল দা। নমস্কার। আমি জানতে হ্যাঁ, চাইছিলাম বলুন। যে আমি নিজের চেষ্টায় উর্দু শিখছি। আপাতত পার্সি ডিরাইভড যে শব্দগুলো সেগুলোর সেগুলোর মানে বোঝার চেষ্টা করছি, কেননা সংস্কৃত থেকে যেটুকু ডিরাইভ সেগুলো বোঝা আমাদের পক্ষে খুবই সহজ। তো rekta.org ইউজ করি। রেক্তার কয়েকটা ভাগ আছে, ওই গজলের একটা রিপোজিটরি আছে, একটা ডিকশনারি আছে, তো যথেষ্ট ভালো হয়। আমি জানতে চাইছি যে কি এটাই কি স্বয়ংসম্পূর্ণ একটা রিসোর্স হিসেবে ট্রিট করতে পারি, নাকি এটার পরে রেক্সা আপনি অবশ্যই অবশ্যই ফলো করতে পারেন, রেক্সা করতে পারেন, কিন্তু আমি বলবো রেক্সার সাথে সাথে রেক্সা ফলো করুন, সেই সাথে সাথে অ্যাডভান্স কোনো উর্দু ডিকশনারি, উর্দু টু হিন্দি, আপনি যেটাতে স্বচ্ছন্দ, বা উর্দু টু ইংলিশ, ত্রিভাষা পাওয়া যায়, উর্দু, ইংলিশ, হিন্দি। হ্যাঁ, এই ত্রিভাষায় যদি ডিকশনারি আপনি সংগ্রহ করতে পারেন, আপনার পক্ষে আমার মনে হয় খুব সুবিধাজনক হবে। কয়েকটা নাম কি আপনি দয়া করে বলবেন, বিশেষ করে হিন্দি? আমার তো হিন্দি হিন্দি আগে হিন্দি ডিকশনারি বলতে, হ্যাঁ, হিন্দি উর্দু হলে। ও হিন্দি উর্দু, হিন্দি উর্দুর একটা কথা বললাম, লুগাতে উর্দু আদব। কারণ আমি দেখাই আপনাকে, এই তো এইখানে আছে উর্দু হিন্দি লুগাত, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু হ্যাঁ, আরে ঠিক আছে, ক্লোজ করে দিলাম। মবিনুলদা, আমরা রিকোয়েস্ট করব আপনি পরে সময় করে এই দু একটি বইয়ের নাম যদি গৌতম দাকে পাঠিয়ে দেন, তাহলে আমরা গ্রুপে সেটা ফরওয়ার্ড করে দেবো। ওকে, এইটা আপনাকে বললাম উর্দু হিন্দি লুগাত, এটাও কওমি কাউন্সিল বারায়ে ফারোগে উর্দু জুবান তারা প্রকাশ করেছেন। আপনি সেখান থেকে এটা কালেক্ট করতে পারেন। আপনি এই কথাগুলো শুধু লিখে দেন, আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এদের ওয়েবসাইট, কওমি কাউন্সিল বারায়ে ফারোগে উর্দু জুবান। আমি এটা খুঁজলাম, NCPUL ইংলিশে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আপনি ওখানে এই অভিধানটা পাবেন হিন্দি মাধ্যমে, উর্দু হিন্দি, আপনি বোধহয় উপকৃত হবেন এতে। ধন্যবাদ, ধন্যবাদ মবিনুল দাকে, ধন্যবাদ সর্বানকে। এবারে চলে আসছি ইলিয়াসের প্রশ্নে। ইলিয়াস আমাদের জেলার কৃতি ছাত্র। ইলিয়াস বর্তমানে গবেষণা করছে একটি বিশ্ববিদ্যালয়ে। ইলিয়াস একটু অন্য বিষয়ে জানতে চাইছেন। ইলিয়াস জানতে চাইছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি এরকম কোনো অর্গানাইজেশন আছে? এইটা বলতে পারছি না, কারণ অ্যারাবিক তো আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। হয়তো আমাদের যে 24টা ন্যাশনাল স্বীকৃত যেসব ল্যাঙ্গুয়েজ আছে তাদের ক্ষেত্রে হয়তো খুঁজে পাবেন আপনি, কিন্তু অ্যারাবিক শেখানোর তো অনেক এই আছে, ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা সেখানে খোঁজ দিন, দেখুন একটু চেষ্টা করলে, ঠিক সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক, আমি চলে আসছি শ্রেয়ার প্রশ্নে। শ্রেয়া একটি ফ্যাকচুয়াল প্রশ্ন জানতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটিরও উত্তর পেলে উনি উপকৃত হবেন, আরো অনেকে হয়তো উপকৃত হবেন। মমিনুলদা, উনি বলছেন যে আপনি জানিয়েছেন যে আপনার অনুবাদ করা সাদাত হাসান মান্তোর রচনা সমগ্রের একটি খণ্ডে প্রকাশিত হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এটা যদি আপনি একটু বলেন। সাদাত হাসান মান্টুর রচনা সংগ্রহ প্রকাশ করেছেন খোয়াবনামা, প্রান্তজনের কথা, খোয়াবনামা বলেই পরিচিত। এটা অফিস ইয়েতেই আছে, কলেজ স্ট্রিটে। ঠিক ঠিক, আমরা চলে আসছি পরের প্রশ্নগুলিতে। বেশ আর 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 3-4টি প্রশ্ন আছে, আর স্বস্তিক হাত তুলে আছেন। আমি
একটু প্রশ্নগুলো শেষ করে নিচ্ছি স্বস্তিক, তারপর আমরা অবশ্যই আপনার কাছে যাব। দেবলীনা যে প্রশ্নটি করেছেন, আমি একটু মবিনুলদার অনুমতি চেয়ে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই বিষয়টি নিয়ে দেবযানী সেনগুপ্ত বলবেন। মানে উনি জানতে চাইছেন বাংলা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্যে অনুবাদ করা হয়েছে এমন কিছু পার্টিশন লিটারেচারের নাম। এই বিষয়টি নিয়ে দেবযানী সেনগুপ্ত বলবেন, কিন্তু আমরা অবশ্যই মবিনুলদার থেকেও জানতে চাইবো যে বাংলা সাহিত্য থেকে ইংরেজি সাহিত্যে অনুবাদ করা, মানে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে এমন কিছু পার্টিশন লিটারেচারের নাম উনি জানতে চাইছেন, এবং কিছু গুরুত্বপূর্ণ পার্টিশন লিটারেচারের বই বাংলা বা হিন্দি থেকে ইংলিশে অনুবাদ হয়েছে এরকম যদি নাম বলেন, এগুলো উনি জানতে চাইছেন। আমাকে মাফ করবেন, আমি এইটা একেবারেই বলতে পারবো না যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে এইরকম কোনো পার্টিশন লিটারেচার। আমি অপারগ, সরি। না, ঠিক আছে মবিনুলদা, আর এর উপরে আমাদের আর একটি সেপারেট সেশনও থাকছে। মানে আমরা পার্টিশনের দুরকম দিকের, মানে আপনি যেরকম অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করছেন, তেমন বাংলা থেকে অন্য ভাষায় যেটার প্রয়োজনীয়তা নিয়ে আপনি বললেন, সেটা নিয়েও একটি সেশন থাকবে। আমি দেবলীনাকে অনুরোধ করব যে আপনি সেই সেশনের জন্য অপেক্ষা করুন, এবং আমি চাইবো সেদিন যদি মবিনুলদাও আমাদের মধ্যে উপস্থিত হন, আমরা খুব গর্বিত হব। আমি জানতে পারলে পার। একদম একদম মবিনুলদা। আমি মাধবীর প্রশ্ন চলে আসছি। আচ্ছা, এটাও কিছুটা একই। দেশভাগ সাহিত্যে বাংলার দলিত উদ্বাস্তু সমাজের লেখকদের লেখার অনুবাদ নিয়ে কোনো কাজ হয়েছে কিনা, এটি তিনি জানতে চাচ্ছেন। দেশভাগ দিয়ে দলিত সাহিত্য নিয়ে একটা বিশাল কাজ, বড় কাজ সাহিত্য একাডেমি করেছেন, এবং সেটা মহাশ্বেতা দেবীর সম্পাদনায়, এইটা আমি জানি। তবে সেখানে দেশভাগের কথা আছে কিনা বলা যাচ্ছে না। একেবারে এখানে আমাদের এক তরুণ গবেষক উপস্থিত আছে, শুভদীপ এই ধরনের বিষয়গুলি নিয়ে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে। আমরা আমাদের পার্টিসিপেন্টদের সেশনটিতে দেখবো শুভদীপদের থেকেও আমরা আরো কিছু জানতে পারি কিনা। আমি চলে আসছি সৌমির প্রশ্নে। সৌমি প্রশ্ন করছেন, মান্টো এবং ইসমত চুগতাই দুজনেই উর্দু সাহিত্যের অত্যন্ত শক্তিশালী লেখক। এদের লেখা অনুবাদ করার ক্ষেত্রে কোনো বিশেষ সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও লিঙ্গ পরিচিতির বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়েছিল কিনা, সেটা উনি জানতে চাচ্ছেন। খুব সাহসী না হলে এইগুলো কোনো ফ্যাক্টর নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস থাকতে হবে। আজকের দিনেও মান্টো অতদিন আগে বা ইসমত চুগতাই সেই 1942-এ যে গল্প লিখেছে, আমি বলবো আজকের দিনেও এখনকার কোনো মহিলা ওই বিষয় নিয়ে ওইভাবে অত স্পর্শকাতর বিষয় নিয়ে গল্প লেখার সাহস করেননি। এটা হচ্ছে সাহসিকতার বিষয়, সম্পূর্ণই সাহসের বিষয়, এবং আপনি কিভাবে লিখবেন, কেমন করে লিখবেন তার উপরে নির্ভর করছে। মান্টোও তাই করেছে। মান্টোকে বহুবার আদালতের সামনে যেতে হয়েছে, কিন্তু কোনোবারেই তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি। হ্যাঁ, ইসমত চুগতাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। তো এইগুলো কোনো ফ্যাক্টর নয় যে কিভাবে লিখবো, কেমন করে এর কোনো নির্দিষ্ট ইয়ে নেই, পদ্ধতি নেই যে আমি এইভাবে লিখলে সেফ থাকবো, ওইভাবে লিখলে সেফ থাকবো না, তা নয়। একেবারেই। আমি এবারে স্বস্তিকের কাছে আসবো। স্বস্তিক, আপনি অনেকক্ষণ হাত তুলেছিলেন, আমি দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। আপনি প্লিজ বলুন, আপনি আলাপচারিতায় চলে আসুন। স্বস্তিক, আমরা অপেক্ষা করছি আপনার। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এটা আমার একটি সাধারণ জিজ্ঞাসা যে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখে থাকি যে মানে শায়েরি, যে উর্দু কবিতা বা শায়েরি শোনানো হয় বা রেগুলারলি শেয়ার করা হয়, যে শায়েরি গুলো হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানে শায়েরি গুলো মানে এমন ভাবে উপস্থাপিত দেখে মনে হচ্ছে যে পুরো উর্দু ভাষাটাই রোমান্টিকতার মধ্যে রয়েছে। মানে ওর মধ্যে যে অন্যান্য কোনো ভাবভঙ্গি থাকবে এটা মানে হওয়ার জো নেই।
ওর মধ্যে মানে বীরত্বের কিছু থাকবে, রসাত্মক কিছু থাকবে, ভয়ের কিছু থাকবে, সেটা হওয়ার জন্য একটু ওর মধ্যে রোমান্টিকতাকেই থাকতে হবে। এইটা মানে এই ধারণাটার কোনো কারণ আছে যে মানে চারিদিকে ছড়িয়ে আছে বিষয়টি? যদি হ্যাঁ, একটু বলেন। এইটার পেছনে একটা কথা হচ্ছে, আমি আগে বলেছি যে একটা বিশেষ সময় পর্যন্ত উর্দু শের শায়রি এমনকি গদ্য সাহিত্য রোমান্সে ভরপুর ছিল। রোমান্সের বাইরে রোমান্টিকতা ছাড়া আর কোনো চিন্তা, আর কোনো বিষয়, আর কোনো ভাবনা কবি লেখকদের মাথায় আসতো না। কিন্তু এখন তো তার আমি জানি না আপনি উর্দু লেখকদের শায়েরি শুনেছেন, উর্দু কবিদের শায়েরি শুনেছেন, না বাঙালি কবিদের মুখে শায়েরি শুনেছেন। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বাঙালি কবি বা বাঙালি ভদ্রলোক তারা শায়েরি করছেন, তারা বলছেন মিডিয়াতে, সেখানে ওইরকম মনে হবে যে সমস্তটাই ফুল্ল কুসমিত। হ্যাঁ, এত রোমাঞ্চে ভরা, শুধু প্রেম, ভালোবাসা আর প্রকৃতি, এই ছাড়া আর কিছু নেই। প্রতিবাদ নেই, এই প্রতিবাদ নেই, জীবনের কোনো যাপন নেই, কোনো ইয়ে নেই। এইটা সঠিক নয় আমার মনে হয়। আপনি যদি, আমি কয়েকজনের নাম বলছি, নিদা, ফজলি, গুলজার, এদের কবিতা আপনি যদি, এদের শায়েরি ইউটিউবে পাবেন, আপনি যদি শোনেন তাহলে বুঝতে পারবেন রোমান্টিকতার কত বাইরে তারা গিয়ে কথা বলছেন। সম্ভবত একেবারে। আপনার অভিজ্ঞতাটা খুবই সীমাবদ্ধ গণ্ডিতে। আপনি ছড়িয়ে ছিটিয়ে যদি একটু শোনেন, হ্যাঁ, তাহলে, তবে এক ইন্দোরি আছেন খুব বিখ্যাত, রাহাত হ্যাঁ, ইন্দোরি। আমি হ্যাঁ, পুরো নামটা আমি বললাম না। তিনি কিন্তু খুল্লু কুসুমিত, হ্যাঁ, সবসময় ওই তারও, এই রাহাত ইন্দোরি সাহেবেরও ইয়ে রয়েছে, খুব ভালো কবিতা সে রয়েছে। কিন্তু উনি টিআরপির জন্য হয়তো ওইসব কবিতাগুলোই বিশেষ করে পড়ে থাকেন। একদম জানি না কারণটা কি। আমি নিজে কিন্তু তাকে পছন্দ করি না। একদম। আমি মবিনুল্লাহর অনুমতি নিয়ে একটি কথা স্বস্তিকের এই প্রশ্নের জন্য যোগ করব, মানে আমার পড়াশোনার মধ্যে সেটি আমি পেয়েছিলাম। আমি ক্রাইম ফিকশন নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে উর্দুতে অসাধারণ ক্রাইম ফিকশনের ট্র্যাডিশন আছে। মানে সেটার মধ্যে কিন্তু এই মানে ভাবালুতা, মানে এমনিতে উর্দুর যে স্বপ্নালু ভাবালুতার জগৎ, এমনকি আমার মনে হয় মির্জা গালিবেরও সমস্ত লেখা যে শুধু স্বপ্নালু বা ভাবালুতা নয়, না না, মোটেই না, মোটেই না। অনেক অনেক নুয়ান্স আছে। এবং আমি স্বস্তিক আপনাকে বলবো, আপনি উর্দুর ফিকশন একটু এক্সপ্লোর করুন, তাহলে আপনি বোধহয় আপনার প্রশ্নের উত্তর পাবেন। উর্দুতে ক্রাইম ফিকশনের দুর্দান্ত ট্র্যাডিশন আছে এবং তা নিয়ে একটা চমৎকার বইও হয়েছে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে। এটা আপনি একটু প্লিজ দেখবেন। আর বিক্রম একটি সুন্দর কথা বলেছেন যে মানে উর্দুকে আমরা এভাবে একটা রোমান্টিক ভাষা বা এসেনশিয়ালি রোমান্টিক ভাষা এই হিসেবে দেখার অন্যতম কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে রিল গুলো আমরা অনবরত দেখতে থাকি, সেটা আর কি। খুব খুব সুন্দর প্রতিক্রিয়া। আচ্ছা, আর কারো আশা করছি প্রশ্ন নেই, আমাদের সময় সত্যি বলতে শেষ। এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। মবিনুলদার অনুমতি নিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপনের দিকে যাচ্ছি। আমরা সমৃদ্ধ হলাম এ কথাটি তো বলার অপেক্ষা রাখে না। আজকের আলোচনার সুর থেকে শুরু করে আলোচনার ধরন সবটাই ছিল একেবারে বৈঠকি। আমাদের যাকে বলে ইংলিশে আমরা অ্যানেকডোটাল একটা আলোচনা শুনলাম। এবং আমি এটা আমাদের বিভিন্ন পার্টিসিপেন্টদের আমি বলারও চেষ্টা করেছি বিভিন্ন সময় যে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুই একটা একাডেমিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকা না। তার কারণ আমি ভীষণভাবে মনে করি সাহিত্য লিখতে গেলে সাহিত্যের অধ্যাপক অধ্যাপিকা হতে হয়, এটা যেমন এসেনশিয়াল নয়, তেমন অনুবাদক অনুবাদিকা হিসেবে বলতে গেলে তাকে অনুবাদক
হওয়ার জন্য যে সমস্ত থিওরি জানতে হয় সেটাই বলে যেতে হবে এটা নয়। আমার মনে হয় থিওরির বাইরে একটা বিরাট পরিসর থাকে। থিওরি শুধু আমাদের একটা কম্পাসের কাজ করতে পারে, যে আমরা একটা কম্পাস যখন মানে বেসিক্যালি থিওরি ইজ ফর পিপল লাইক আস, যারা আমরা এখনো অনুবাদকে বোঝার চেষ্টা করছি, আর যারা সাহস করে মানে মবিনুলদার কথাতে সাহস করে অনুবাদে নামতে হবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা আমাদের এর আগের পূর্ববর্তী বক্তাদেরও অনেকে কাফিদা বলে গেছেন। আমি প্রত্যেকের কথাই সহমত পোষণ করে বলছি যে হ্যাঁ অবশ্যই মানে সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, লিঙ্গ পরিচিতি এই বিষয়গুলিও আমরা মাথায় রাখবো, কিন্তু সবার আগে লিখতে হবে, অনুবাদে বসে যেতে হবে। এবং সেই জায়গাটা যে করা দরকার সেটা মবিনুল্লাহ আজ আমাদের তার জীবন যাপন এর বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝালেন। আমার একটা ব্যক্তিগত সূত্রে মবিনুল্লাহর সাথে একটু কানেক্টেড বেশি ফিল হলো, তার কারণ আমি নিজে মুর্শিদাবাদে জন্মেছি। সুতরাং আমি একটু মবিনুল্লাহকে মানে নিজের আপন জেলার লোক হিসেবেও একটু বেশি ভালোবাসা জানাচ্ছি। আর মবিনুল্লাহর লেখা আমি কিছু পড়েছি, আরো পড়ার ইচ্ছে রয়েছে। এবং আমি মবিনুল্লাহকে অনুরোধ করব যে মবিনুল্লাহ উর্দুতে পার্টিশন ছাড়াও আরো যে সমস্ত লেখা রয়েছে, যেমন আমি ক্রাইম ফিকশনের কথা বললাম, এ ধরনের লেখাও যদি আপনাদের মতো গুণী মানুষ একটু উদ্যোগ নিয়ে বাংলাতে নিয়ে আসার একটা উদ্যোগ করেন, তাহলে হয়তো আমাদের বাংলার পাঠক পাঠিকা মহল খুব সমৃদ্ধ হবে। এবং আমরা ভীষণ ভীষণ এনজয় করলাম। ও হ্যাঁ, দেবলীনা এটাও জানাচ্ছেন, দেবলীনা আসানসোল থেকে, সুতরাং দেবলীনাও আপনার সাথে একটা অন্যরকম কানেক্ট ফিল করেছেন। তো মবিনুলদা অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা প্রত্যেককেই একই কথা বলি, এবং আপনাকে অবশ্যই আরো বেশি করে বলবো, তার কারণ আপনি আমাদের জেলার আরো কাছের মানুষ, মালদা জেলার। আপনাকে আমাদের কলেজে আসতেই হবে। আমরা গৌতম দাকেও বলে রাখলাম, গৌতম দা এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি যে মবিনুলদাকে আমাদের কলেজে আনতে হবে। আর খুব সুন্দর একটি সন্ধ্যা কাটলো, আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু ভাবতে উদ্বুদ্ধ হলাম। আর একটা আবদার মবিনুলদা, আপনার এই চমৎকার প্রবন্ধটি আমাদের একটু পাঠিয়ে দেবেন, এটা আমাদের প্রত্যেকের খুব কাজে লাগবে, এটা আমার মনে হয়। তো মবিনুলদা আপনাকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং আপনি এভাবেই কাজ করে যান, আমরা আপনার থেকে অনুপ্রাণিত হব। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। ধন্যবাদ।